ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। আপনারা সকলেই জানেন যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা এই উপলক্ষে, এবং আজকে এই স্মারক বক্তৃতা প্রদান করবেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের পূজনীয় সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। আজ সকাল থেকেই কলকাতার যা আকাশের অবস্থা, তাতে শহরের অধিকাংশ রাস্তাই জলমগ্ন। আপনারা যারা এসছেন তারা নিজেরা সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছেন। স্বাভাবিকভাবেই পূজনীয় মহারাজজি আসতে একটু বিলম্ব হচ্ছে। সেই অবসরে আমরা শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের যে পূত জীবন চরিত সেই সম্পর্কে আলোচনা করব। অন্যান্য সময় যে আলোচনাগুলি আমরা খুব সংক্ষিপ্তভাবে করি, আজকে একটু বিস্তৃত আকারে পূজনীয় মহারাজজির কথা আমরা শুনব। স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। সাধারণের পক্ষে ব্রহ্মজ্ঞ পুরুষের পূর্ণ জীবন চরিত্র অঙ্কন অতিশয় কঠিন। সেজন্য স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জীবনের কয়েকটি ঘটনার সন্নিবেশ মাত্র করেই আমরা তৃপ্ত থাকব। এই মহাপুরুষের পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, রাসনাম পার্বতীচরণ। পিতা তারকনাথ চট্টোপাধ্যায়ের আদি বাসস্থান ছিল ২৪ পরগনা জেলার বেলঘরিয়া গ্রামে। ১৮৬৮ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর শুক্রবার বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে পিতার কর্মস্থল এটুয়াতে হরিপ্রসন্ন জন্মগ্রহণ করেন। তারকনাথের ২ পুত্র ও ৪ কন্যার মধ্যে হরিপ্রসন্নই সর্বজ্যেষ্ঠ। তাঁর শৈশবের বিদ্যারম্ভ হয় কাশীধামে বাঙালিটোলায় নসিরাম সরকারের পাঠশালায়। পরে বাঙালিটোলার বিদ্যালয়ে প্রায় ২ বৎসর অধ্যয়নের পর কলকাতায় পড়াশোনার জন্য তিনি আদি বাসস্থান বেলঘরিয়ায় আসেন। তার কৈশোর বেলঘরিয়াতেই অতিবাহিত হয়েছিল। ওই সময় শ্রীরামকৃষ্ণ দেবকে তিনি ২ বার দর্শন করেন। প্রথম দর্শন কেশব সেনের বেলঘরিয়া স্থিত তপবনে, দ্বিতীয় দর্শন দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে। কলকাতা হেয়ার স্কুল হতে ১৮৮২ সালে ১৫ বৎসর বয়সে হরিপ্রসন্ন এন্ট্রেন্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। উক্ত স্কুলে অধ্যয়নকালে কুয়েটাতে তাঁর পিতার মৃত্যু হয়। তিনি তথায় কমিশনারেটের কাজ করতেন। পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ হতে হরিপ্রসন্ন প্রথম বিভাগে এফএ পাশ করেন। স্বামী শারদানন্দ উক্ত কলেজে তাঁর সহপাঠী ছিলেন। অটুট সত্যনিষ্ঠা হরিপ্রসন্নের যেন জন্মার্জিত সংস্কার ছিল। বেলঘরিয়ায় অবস্থানকালে একবার তাঁর জননী নকুলেশ্বরী দেবী কোনো বিষয়ে তাকে মিথ্যাবাদী বলে ভর্ৎসনা করেন। হরিপ্রসন্ন তাতে খুবই মর্মাহত হয়ে পুনঃ পুনঃ প্রতিবাদ করা সত্ত্বেও জননী পুত্রের কথায় বিশ্বাস স্থাপন করেননি। তখন তিনি গভীর ক্ষোভে উত্তর দিলেন, আমি যদি মিথ্যা বলে থাকি তো আমি ব্রাহ্মণ নই, বলেই স্বীয় যোগ্য বিচ্ছিন্ন করে ফেলেন। পুত্রের প্রাণে এতটা আঘাত যে লেগেছিল মাতা তা বুঝতে পারেননি। তিনি স্তম্ভিতা ও শঙ্কিতা হয়ে বলেছিলেন, কি ভয়ানক অকল্যাণ করলি। তার পরদিনই তার যোগে কোয়েটা হতে হরিপ্রসন্নের পিতার মৃত্যু সংবাদ আসাতে শোক ও সন্তপ্তা জননী কাঁদতে কাঁদতে বলেন, তোর অভিশাপেই এমনটি হলো। বাল্যের এই সত্যানুরাগ পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে হরিপ্রসন্নকে পরম সত্য লাভের জন্য অনুপ্রাণিত ও পরিশেষে উহাতে দৃঢ় প্রতিষ্ঠিত করেছিল। বিয়ে পড়বার জন্য তিনি পাটনায় আসেন। বাড়ি ভাড়া করে ভগ্নিপতির অভিভাবকত্বে বাঁকিপুরের থেকে পাটনা কলেজে অধ্যয়ন করতেন। যে রাত্রে শ্রীরামকৃষ্ণ দেব দেহত্যাগ করেন, সে রাত্রে হরিপ্রসন্নের একটি অদ্ভুত দর্শন হয়। তিনি দেখেন যেন ঠাকুর সশরীরে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন। অপ্রত্যাশিতভাবে ঠাকুরের দর্শনে তিনি খুবই আনন্দিত হন, কিন্তু পরক্ষণেই মনে হলো, ঠাকুর এইভাবে আজ কেন দেখলাম, তিনি কেন আমায় দর্শন দিলেন? পরদিন সংবাদপত্রে ঠাকুরের দেহত্যাগের খবর পেয়ে ওই দর্শনের কারণ সম্যক উপলব্ধি করলেন। পাটনা কলেজ হতে বিএ পাশ করে তিনি পুনা কলেজ অফ সায়েন্সের পূর্ত বিভাগে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। হরিপ্রসন্ন বালককাল হতেই খুব মেধাবী ছিলেন। অল্প দিনের মধ্যে এই কলেজে তাঁর কৃতিত্ব সহপাঠী ও অধ্যাপকবৃন্দকে চমৎকৃত করেছিল। তখনকার দিনে উক্ত কলেজের
পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রগণের মধ্যে যে দুজন প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করত তারাই যথাক্রমে বোম্বাই ও ভারত সরকারের চাকরি পেত। হরিপ্রসন্নের সহপাঠী রাধিকা প্রসন্নের সাংসারিক অবস্থা খুবই খারাপ ছিল। কলেজ হতে একটি বৃত্তি নিয়ে সে কোনো রকমে পড়তো এবং পাশ করে সরকারি চাকরি পাবার আশায় ছিল। শেষ পরীক্ষার কয়েকদিন পূর্বে হরিপ্রসন্ন রাধিকাকে বলেন, ভাই, তোমার অবস্থা ভালো নয়, তুমি যদি পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করতে পারো তবেই একটি সরকারি চাকুরি পাবে। সেজন্য আমি মনে করেছি এবার পরীক্ষা না দিয়ে আগামী বছর দেব। তিনি সেবারে পরীক্ষা দিলেন না। উচ্চাকাঙ্ক্ষী যুবকের পক্ষে এতাদৃশ স্বার্থত্যাগ ও মহাপ্রাণতা কদাচিৎ দৃষ্ট হয়। 1892 সালে তিনি LCE পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে উত্তীর্ণ হন। কোনো বিশেষ কারণে ভূতত্ত্বের পরীক্ষকের অত্যন্ত বিরাগভাজন হওয়ার ফলে হরিপ্রসন্নের পক্ষে প্রথম স্থান অধিকার করা সম্ভব হল না। অকালে পিতৃবিয়োগের ফলে মাতা ও কনিষ্ঠ ভ্রাতা ভগিনীদের প্রতি কর্তব্য সম্বন্ধে হরিপ্রসন্ন সম্পূর্ণ অবহিত ছিলেন। সেজন্য ইঞ্জিনিয়ারিং পাশ করেই গাজীপুরের জিলা ইঞ্জিনিয়ারিংয়ের পদে তিনি প্রথম চাকরি গ্রহণ করেন। বেনারস গাজীপুর রোড তাঁরই তত্ত্বাবধানে নির্মিত। কর্মজীবনে তথায় অবস্থানকালে তিনি পওহারি বাবাকে কয়েকবার দর্শন করেন। ওই সময়ে স্বামী অভেদানন্দ একবার তাঁর আতিথ্য গ্রহণ করেছিলেন। অতঃপর বুলন্দশহর, মিরাট প্রভৃতি কয়েক স্থানে এবং এটুয়াতে ভারত সরকারের অধীনে কর্মকালেন। ওইকালে তিনি স্বামী শিবানন্দ ও প্রেমানন্দজি প্রমুখ গুরুভ্রাতাদের পূর্ণ সঙ্গ লাভ করেন। স্বামী প্রেমানন্দ একবার পীড়িত বিরজানন্দের স্বাস্থ্যোদ্ধারের জন্য বৃন্দাবন থেকে এটুয়াতে এসে বিরজানন্দকে সঙ্গে করে হরিপ্রসন্নের কাছে মাসঅবধি কাল অবস্থান করেছিলেন। চাকরি জীবনে নিজ পরিজন বর্গের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তিনি যেমন যত্নবান ছিলেন, তেমনি ছিল তার আন্তরিক টান ও সতর্ক দৃষ্টি মঠের সন্ন্যাসী গুরুভ্রাতাদের উপর। তখন বরাহনগর মঠে নবীন সন্ন্যাসীদের কৃচ্ছ সাধনের পালা চলছে। হরিপ্রসন্ন শ্রী গুরুর প্রতীক গুরু ভাইদের সেবার জন্য প্রতি মাসে 60 টাকা করে সাহায্য করতেন। এটুয়াতে বাবুরাম মহারাজের সঙ্গ পেয়ে হরিপ্রসন্ন ঠাকুরের ভাবে বিভোর হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর ও গুরু ভাইদের নানা প্রসঙ্গ হতো। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত কি যেন নেশার ঘোরে। হরিপ্রসন্ন প্রাণে প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকতে লাগলেন। সেই দুর্নিবার আহ্বান তাকে বিচলিত করে ফেলল। তিনি ক্রমেই বেশি অস্থির প্রাণ হয়ে পড়লেন। চাকরির কাজকর্ম করা তাঁর পক্ষে সম্ভব হল না। বাবুরাম মহারাজরা চলে আসার কিছুদিন পরেই স্বামীজির নির্দেশে হরিপ্রসন্ন কর্মত্যাগ করে ব্রহ্মচারী বেশে যোগদান করলেন আলমবাজার মঠে। এখন হতে গুরু ভাইদের সঙ্গে হরিপ্রসন্নের নূতন জীবন আরম্ভ হল। সে অফিসার হরিপ্রসন্ন আর নেই। তার স্থানে অতি বিনীত, নম্র, দীনবেশধারী ঠাকুরের সেবক পেশন। স্বামী বিরজানন্দ বলেছিলেন, তাকে এটুয়াতে পদস্থ সরকারি কর্মচারী ও সম্ভ্রান্ত ব্যক্তিরূপে দেখেছিলাম, কিন্তু আলমবাজার মঠে তাকে মোটা ময়লা সাধারণ কাপড় পরা নবাগত ব্রহ্মচারী বেশে অত্যন্ত নম্র ও দীনভাবে দেখে আশ্চর্য হলাম। মঠে নিজের সব কাজ তিনি নিজেই করতেন এবং আপন ঘরেই জপ ধ্যান নিয়ে অনেক সময় অতিবাহিত করতেন। তাকে খুবই চিন্তাশীল ও ধ্যানপরায়ণ মনে হতো। তিনি নিজেকে সকলের পশ্চাতে রাখতেন ও কথাবার্তা খুবই কম বলতেন। হাসি ঠাট্টা দিতে মোটেই যোগ দিতেন না। হরিপ্রসন্ন দক্ষিণেশ্বরে এবং অন্যত্র শ্রীরামকৃষ্ণদেবকে স্থূল শরীরে কয়েকবার দর্শন করেন এবং ওই দেবমানবের পদপ্রান্তে বসে তাঁর দিব্য সঙ্গ ও কৃপা লাভে কৃতকৃতার্থ হয়েছিলেন। সংখ্যা ও সময়ের দিক থেকে ওই সঙ্গলাভ খুব বেশি না হতে পারে, কিন্তু ওই সময়ের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি নিবিড়ভাবে আকৃষ্ট হয়েছিলেন আর দেখেছিলেন, শিখেছিলেন যথেষ্ট এবং পেয়েও ছিলেন প্রচুর। ফলে সেই ভাগবত সঙ্গ তাঁর আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল। পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি যে ওর ভিতর সাক্ষাৎ ঠাকুরকে দেখতে পাই। পরে বিশেষভাবে জিজ্ঞাসিত হওয়ায় তিনি বলেন, ঠাকুর তোমার আধারে একটু ভালো রকম আস্তানা করে নিয়ে বসেছেন, আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর হরিপ্রসন্নের ভিতর শক্তি সঞ্চারপূর্বক তার কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে দিয়েছিলেন। সে সময় হতে তার নানা অলৌকিক দর্শনাদিতে তিনি আত্মানন্দে ভরপুর হয়ে থাকতেন। সে প্রসঙ্গে বিজ্ঞানানন্দজি একদিন বলেছিলেন, ধ্যান হয় না শুনে তিনি বলেন, বলিস কি রে, ধ্যান হয় না? কেন হবে না, নিশ্চয় হবে। পরে তিনি আমায় জিভ দেখাতে বললেন এবং জিভে আঙুল দিয়ে কি যেন দাগ কেটে দিলেন।
তারপর বললেন, যা এবার পঞ্চবটিতে। এদিকে ঠাকুর আমায় ছুঁয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। কোনো রকমে গিয়ে তো পঞ্চবটিতে বসলাম। সেদিন গভীর ধ্যানানন্দ সম্ভোগ করে তিনি ধন্য হয়েছিলেন এবং তখন হতে তার ধ্যান কখনো ব্যাহত হয়নি। পঞ্চবটি হতে নিজ প্রকোষ্ঠে এসে ঠাকুর হরিপ্রসন্ন সেদিন সাধন ভজন সম্পর্কে বহু গুচ্ছ উপদেশ প্রদান করেছিলেন এবং তার ভবিষ্যৎ জীবনের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, দেখ, মেয়ে মানুষের দিক মারাসনি, খুব সাবধানে থাকবি, সংসারের আঁচটিও যেন গায়ে না লাগে। সোনার মেয়ে মানুষ আর ভক্তিতে গড়াগড়ি দিলেও সেদিকে ফিরেও তাকাবি না। তোকে এই কথা কেন বলছি জানিস? তোরা হলি মায়ের লোক, তার অনেক কাজ তোদের করতে হবে। কাকে ঠোকরানো ফল মায়ের পূজায় লাগে না, তাই বলছি খুব সাবধানে থাকবি। ঠাকুরের এই উপদেশ তিনি মন্ত্র বলে গ্রহণ করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত একনিষ্ঠভাবে তার সাধন করেছিলেন, যার বলে বৃদ্ধ বয়সে এলাহাবাদ মঠে জনৈক সন্ন্যাসীকে তিনি বলতে পেরেছিলেন, আমি স্বপ্নেও কখনো নারী দর্শন করিনি। কাঞ্চন গন্ধহীন শ্রীরামকৃষ্ণের শিষ্যের উপযুক্ত কথাই বটে। ঠাকুরের কাছে দীক্ষিত ওই সন্ন্যাস জীবনের আদর্শকে তিনি কিভাবে অক্ষুণ্ণ রেখেছিলেন তা অতি সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে মহাপুরুষ মহারাজের দুটি মাত্র কথাতে। তিনি বলেছিলেন, প্রসন্নের এলাহাবাদ আশ্রমে মাদি মাছির পর্যন্ত ঢুকবার হুকুম নেই। তা বলে তিনি স্ত্রীলোকদের অবজ্ঞার চোখে দেখতেন না। মাতৃজাতিকে শ্রীরামকৃষ্ণ যে দৃষ্টিতে দেখতেন, স্ত্রীলোক সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দের দৃষ্টিভঙ্গিও সর্বাংশে তদনুরূপ ছিল। শ্রীরামকৃষ্ণ সংঘে অধ্যক্ষ পদে আসীন হবার পরে বেলুর মঠে সন্ন্যাসীগণকে উপদেশকালে বিজ্ঞানানন্দজি একদিন বলেছিলেন, তাদের খুব শ্রদ্ধার চোখে দেখবে, মন্দিরে যে মা আছেন তাদের ঠিক তেমনি মনে করবে, তাঁরা মায়ের জাত, তাদের দূর হতে প্রণাম করবে। তোমরা যে সন্ন্যাসী। যদিও শ্রীরামকৃষ্ণের ভাগবত জীবনের স্পর্শে ও জগজ্জননীর কৃপায় তিনি ওই কালে স্ত্রী পুরুষ ভেদরহিত অবস্থায় দৃঢ় প্রতিষ্ঠিত ছিলেন, তথাপি শ্রী গুরু প্রদর্শিত সন্ন্যাস জীবনের আদর্শকে সমুজ্জ্বল রাখার জন্য তিনি বাধ্যত একটা ভেদের আবরণ রেখে দিয়েছিলেন। মাতৃজাতিকে দেবীজ্ঞানের সম্মান ও পূজা করতেন বলেই জগজ্জননী প্রসন্না হয়ে মাতৃরূপ ছাড়া অন্য রূপে কখনো তাকে দেখা দেননি। এলাহাবাদ মঠে তিনি একদিন বলেছিলেন, এই এত বৎসরের মধ্যে মা কখনো নিজের মোহিনী মূর্তি আমাকে দেখাননি। দক্ষিণেশ্বরে অন্য সময়ে ঠাকুরের কৃপালাভ সম্বন্ধে তিনি বলেছিলেন, ঠাকুরও বলতেন, রাত অনেক হলো, আর গিয়ে কাজ নেই, আজ এখানেই থেকে যা। আমিও সে রাত্রে কালী বাড়িতেই কাটাই। খানিক পরে ঠাকুর আমার মায়ের প্রসাদে লুচি ও মিষ্টি খেতে দিলেন। ঠাকুর নিজেই আমার বিছানা পেতে ও মশারি খাটিয়ে দেন। আমি তো শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। মাঝরাত্রে জেগে দেখি ঠাকুরের ঘুম নেই, তিনি কেবল মা মা করছেন আর আমার মশারির চারপাশে ঘুরছেন। সেই রাত্রেই ঠাকুর আমায় কৃপা করেছিলেন। আলমবাজার মঠে এসে হরিপ্রসন্ন নিজেকে শৃঙ্খল মুক্ত বিহঙ্গের ন্যায় সুখী মনে করলেন এবং আপনার জনদের সঙ্গে মহা আনন্দে কাল কাটাতে লাগলেন। এখন তিনিও তার সন্ন্যাসী গুরুভ্রাতাদের মধ্যে একজন। বরানগর এবং আলমবাজার মঠে সর্বত্যাগী বৈরাগীর দল সাধনার যে হোমানল প্রজ্বলিত করেছিলেন, হরিপ্রসন্ন তাতে আত্মাহুতি প্রদান করলেন। তার নিরহংকার আত্মস্থ ভাব মঠবাসীদের শ্রদ্ধা ও দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে মহামহিমময় ঘটনা, বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন, সমগ্র প্রাণ দিয়ে গুরুভাইদের তাঁকে বরণ। স্বামীজি যে তাঁদের কি জিনিস ছিলেন তা বেশ বোঝা যায় স্বামী শিবানন্দজির কথাতে। স্বামীজি যে আমাদের মাথার মণি, তার জন্য আমরা প্রাণ পর্যন্ত দিতে পারতুম। স্বামীজিকে কেন্দ্র করে দেশময় আরম্ভ হলো তুমুল আলোড়ন। গুরুভ্রাতারাও নানাভাবে এসে দাঁড়ালেন স্বামীজির পার্শ্বে। শ্রীরামকৃষ্ণ যুগভাব সর্বগ্রাসী প্লাবনরূপে সমগ্র দেশময় প্রবাহিত হলো। হরিপ্রসন্ন কিন্তু তখনও আত্মসাধনায় মগ্ন। চারিদিকে এত উত্তেজনা উদ্দীপনা, অথচ হরিপ্রসন্ন কুটস্থ ও অবিচল চিত্তে শ্রী গুরু পাদপদ্মে ধ্যানে বিভোর। ক্রমে আলমবাজার হতে মঠ উঠে গেল বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। পরে স্বামীজি বেলুড় মঠে জমি কিনে মঠ নির্মাণের ভার দিলেন হরিপ্রসন্নের উপর। স্বামীজির আদেশ। এখন স্বামীজির আদিষ্ট কর্মকেই সর্বশ্রেষ্ঠ সাধন জ্ঞানে তিনি মঠ বাড়ি নির্মাণ কার্যাদিতে আত্মনিয়োগ করলেন। তার ঐকান্তিক চেষ্টা ও কর্মকুশলতায় অল্প দিনের মধ্যেই মঠের মূল বাড়ি ও ঠাকুরঘর প্রভৃতি তৈরি হয়ে গেল।
এবং 1898 সালের 9 ডিসেম্বর শুভ দিনে স্বামীজি মঠ প্রতিষ্ঠা করলেন। নিজে মাথায় করে আত্মারামরূপী ঠাকুরকে বহন করে আনলেন এবং বহুজনহিতায় বসালেন নূতন মঠে। ঠাকুর বসলেন। তাকে কেন্দ্র করে স্বামীজি ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের নূতন মঠ জীবন আরম্ভ হলো। সঙ্গে সঙ্গে গঙ্গার ধারে পোস্তা ও ঘাট প্রভৃতি নির্মাণ কার্য চলতে লাগলো হরিপ্রসন্নের তত্ত্বাবধানে। তার অক্লান্ত পরিশ্রম ও তন্ময় সেবাপরায়ণতা সকলকে মুগ্ধ করেছিল। ওই বৎসরেই স্বামীজি নির্দেশে পরিকল্পিত শ্রীরামকৃষ্ণদেবের ভাবী বিরাট মন্দিরের নকশাও তিনি প্রস্তুত করেছিলেন। হরিপ্রসন্ন যখন স্বামীজির সঙ্গে রাজপুতানা প্রভৃতি স্থান ভ্রমণে বাহির হন, তখন স্বামীজি ভাবী মন্দিরের স্থাপত্য সম্বন্ধে তাঁর সঙ্গে বিশদভাবে আলোচনা করতেন। রাজপুতানার বহু প্রাচীন মন্দিরের হিন্দু স্থাপত্য দেখে স্বামীজি চমৎকৃত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ জীবন যেন সর্বভাবমূর্তি, তাঁর তেমনি তাঁর স্মৃতি মন্দিরটিও হবে সকল প্রকার স্থাপত্যের মিলনভূমি। এই ছিল স্বামীজির অভিপ্রায় এবং সেই ভাবটির প্রাধান্য বজায় রেখে হরিপ্রসন্ন স্বামীজির ইচ্ছাকে রূপ দিলেন ওই নকশাতে। স্বামীজি দেখে খুবই খুশি হয়ে বললেন, এ মন্দির নিশ্চয় হবে। আমি দেখে যেতে নাও পারি, কিন্তু দেখো এ মন্দির হবে নিশ্চয়। পরে তিনি বলেছিলেন, আমি উপর হতে দেখব। 1899 সালের 9 মে হরিপ্রসন্ন সন্ন্যাস গ্রহণ করেন। স্বামীজির নিকট সংকল্প জানাতেই তিনি বলেছিলেন, তুমি ঠাকুরের কাছেই সন্ন্যাস নাও। তদনুসারে বেলুর মঠে ঠাকুরের ঘরে ঠাকুরের সম্মুখেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বিজ্ঞানানন্দ নামটি স্বামীজি প্রদত্ত, কিংবা নিজের অভিরুচি অনুসারে তিনি নিজেই ওই নাম গ্রহণ করেছিলেন সে সম্বন্ধে সঠিক তথ্য জানা নেই। বেলুর মঠ বাড়ি প্রভৃতি নির্মাণ কার্য সমাপ্ত হবার পরে 1900 খ্রিস্টাব্দের প্রথম ভাগে বিজ্ঞানানন্দজি তপস্যার জন্য বেলুর মঠ হতে নিষ্ক্রান্ত হন। কিছুদিন পরিব্রাজক রূপে ভারতের কয়েকটি প্রসিদ্ধ তীর্থ দর্শনান্তর কিছুকাল ভজন সাধনে কাটাবার জন্য 1900 সালের শরৎকালে তীর্থরাজ প্রয়াগধামে আগমন করেন। স্বামীজির বিশেষ ইচ্ছা ছিল যে বিজ্ঞানানন্দ এলাহাবাদে থেকে শ্রী শ্রী ঠাকুরের ভাব প্রচার করেন এবং সেজন্য তাকে এলাহাবাদের ধর্মযাজক বলতেন। স্বামীজির নির্দেশকে মাথা পেতে নিয়ে বিজ্ঞানানন্দজি তীর্থরাজ প্রয়াগকে সাধন পীঠ ও কর্মক্ষেত্র করে প্রকৃত ধর্মজীবন যাপন দ্বারা শ্রী গুরুদেবের জীবন ও বাণী প্রচারের জন্য তথায় অবস্থান করেন সুদীর্ঘ 38 বৎসর কাল এবং জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীজি প্রদত্ত পতাকা সগৌরবে বহন করে ওই পুণ্যক্ষেত্রে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। বিজ্ঞানানন্দের ধর্মজীবনের ধারা তার অন্যান্য গুরুভ্রাতৃবৃন্দ হতে আপাত দৃষ্টিতে একটু স্বতন্ত্র হলেও তার বিকাশ ও পরিণতি গুরুভাইদের সঙ্গে সর্বাংশে তুল্য ও সামঞ্জস্যপূর্ণ। তিনি আত্মসাক্ষাৎকারের জন্য সাধন ভজন করতে কোনো নির্জন পর্বত বা দুর্গম স্থানে গমন করেননি। এই বিষয়ে যেন স্বীয় গুরুদেবের জীবনকেই তিনি নির্বিচারে অনুসরণ করেছিলেন। ঠাকুরের আধ্যাত্মিক জীবনের চরম বিকাশ হয়েছিল লোক সমাকীর্ণ কলিকাতা নগরীর উপকণ্ঠে দক্ষিণেশ্বরে। বিজ্ঞানানন্দের প্রয়াগধামের জীবনটি সর্বাংশে মাধুর্যময়। শ্রীরামকৃষ্ণদেবের জনৈক ভক্ত এলাহাবাদে ব্রহ্মবাদীন ক্লাব নামক একটি প্রতিষ্ঠান করেছিলেন। ক্লাবে একটি উপাসনাগার ছিল এবং প্রতিষ্ঠানের সদস্যগণ নিয়মিতভাবে ওই ক্লাবে সমবেত হয়ে সদ আলোচনা, সদ্গ্রন্থাদি পাঠ ও ভজন সাধন দ্বারা নিজেদের নৈতিক ও ধর্মজীবন গঠনে যত্নবান ছিলেন। এলাহাবাদে আগমনের কিছুদিন পরে ব্রহ্মবাদীন ক্লাবের সদস্যবৃন্দের সাগ্রহ অনুরোধে বিজ্ঞানানন্দ উক্ত ক্লাবেই বাস করতে আরম্ভ করেন। শ্রীরামকৃষ্ণদেবের একজন পার্ষদকে পেয়ে ভক্তগণ খুবই আনন্দিত হলেন। তিনিও ওই ক্লাবে নিজ ভজন সাধন ও সাধ্যায় ডুবে থাকতেন। লোকসঙ্গ মোটেই পছন্দ করতেন না। তার অনাড়ম্বর কঠোর তিতিক্ষা ও তপস্যাপূর্ণ জীবন অল্প দিনের মধ্যেই স্থানীয় ভক্তমণ্ডলীর উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। রান্না, বাসন মাজা ও সদর রাস্তা হতে জল বয়ে আনা ইত্যাদি যাবতীয় কাজও ভজন সাধনের ন্যায় তাঁর নিত্যকর্ম ছিল। ক্লাবের সদস্যদের জন্য তিনি গীতা ব্যাখ্যা করতেন, কিন্তু অন্য সময়ে কারোর সঙ্গে মিশতেন না। তিনি খুবই স্বল্পভাষী ছিলেন। উপদেশ প্রার্থীকে অল্প কথায় বলে দিতেন, ছেলেবেলায় বর্ণপরিচয় পুস্তকে যা যা পড়েছ তাই জীবনে সাধন করো, অর্থাৎ সদা সত্য কথা বলবে, কাহারও দ্রব্য না বলে নিলেই চুরি করা হয়, এই দুটি নীতিবাক্য যদি সাধন করতে পারো আর সবই তাহলে সহজে হয়ে যাবে। একনিষ্ঠ সাধন ভজনের ফলে ওই সময় তার নানা অলৌকিক দর্শন ও উপলব্ধি হতো। স্বামীজির দেহত্যাগের দিন তিনি তাঁকে ধ্যানকালে দর্শন করেছিলেন। ব্রহ্মবাদীন ক্লাবের ঠাকুর ঘরে রাত্রে বসে ধ্যান করছেন, এমন সময় দর্শন করলেন স্বামীজি ঠাকুরের কোলে বসে আছেন। ওই দর্শনের পর তিনি ভাবলেন, এরকম কেন দেখলাম? তার কয়েকদিন মাত্র পূর্বে তিনি বেলুর মঠে স্বামীজিকে অনেক সুস্থ দেখে এসেছেন।
স্বামীজি যেদিন উত্তরপাড়া লাইব্রেরি দেখতে যান সেদিনই তিনি মঠ থেকে এলাহাবাদ আসেন। পরদিন তার যোগে বেলুড় মঠ হতে স্বামীজির দেহত্যাগের খবর পেয়ে বুঝলেন কেন স্বামীজি তাঁকে দর্শন দিয়েছিলেন। ওইকালে তিনি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যেতেন। একদিন স্নান করে উঠে গঙ্গাস্তব পাঠ করছেন, এমন সময় ত্রিবেণী মাতার দর্শন পেলেন। অতি কমনীয় কুমারী মূর্তি, মাথায় 3টে বেণী। স্তব পাঠান্তে তিনি আশ্রমের দিকে চলেছেন, তখন সেই দেবী মূর্তি 3টি বেণী দুলিয়ে তাঁর সামনে সামনে যাচ্ছেন। কিছুক্ষণ পরে সেই মূর্তি অদৃশ্য হয়ে গেলেন। ওই দর্শন সম্বন্ধে স্বামী ব্রহ্মানন্দ শুনে বলেছিলেন, সত্যই দেবী দর্শন দিয়েছিলেন। উক্ত দর্শন প্রসঙ্গে তিনি নিজেই একসময় বলেন, ঠিক ঠিক দর্শন কিনা তা জানবার উপায় হচ্ছে যে সত্যিকারের দর্শন হলে আধ্যাত্মিক ভাব স্থায়ী হয়, ফলে জ্ঞান ও আনন্দ হয়। আমি এখনও মায়ের সেই বালিকা মূর্তি দর্শনের কথা ভাবলে আনন্দ পাই। প্রয়াগে সাধারণের ভিতর প্রচারের কোনো চেষ্টা তিনি করেননি। ওই জাতীয় প্রচার তার স্বভাব বিরুদ্ধ ছিল। সবসময় তিনি ভজন সাধন ও আত্মানুশীলনে কাটাতেন, কিন্তু কিছু বিশেষ কারণ ছাড়া কখনো আশ্রমের বাইরে যেতেন না। কিন্তু তাঁর কঠোর অনাড়ম্বর ধর্মজীবন, তপস্যাপুত ভাব এবং গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রভাব ক্রমে চারদিকে ব্যাপ্ত হতে লাগল। ওই কালে পণ্ডিত মদনমোহন মালব্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ তাকে দর্শন করতে আসতেন এবং তার বেদান্তময় জীবনের স্পর্শে চমৎকৃত ও ধন্য হতেন। তাঁর ব্যবহৃত অতি পুরাতন জলের কুজোটি দেখে মালব্যজি একদিন বলেছিলেন, এটি বদলানো দরকার। ওইসব বাহ্যিক স্বাচ্ছন্দ্যের দিকে তিনি সম্পূর্ণরূপে উদাসীন ছিলেন। আত্মগোপন করাই ছিল তার স্বভাব, আর নিরভিমানত্ব ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সেজন্য বিজ্ঞানানন্দ নিজের চারিদিকে এমন একটা আবেষ্টনী সৃজন করে রাখতেন যে লোকে হঠাৎ দেখে মনে করত তিনি যেন খামখেয়ালি লোক। ওই কৃত্রিম আবরণ ভেদ করে কেউ যদি তার অন্তরের মাধুর্যের পরিচয় পাবার সুযোগ পেত, তখন সে তার সুগভীর আত্মানুভূতি, অগাধ পাণ্ডিত্য ও সর্বজীবে প্রেম দেখে বিস্মিত ও মুগ্ধ হতো। বড় সহজে কিন্তু তিনি কারো কাছে নিজেকে ধরা দিতেন না। নিজের খেয়াল মতন কদাকার ঢোলা, অনেকগুলি পকেটযুক্ত সুতার বা পশমের প্রকাণ্ড জামা, কান ঢাকা টুপি, হাঁটু পর্যন্ত কাপড়, কখনো বা জীর্ণ জুতা মোজা ইত্যাদি পোশাকে ভূষিত হয়ে তিনি রাস্তায় এক্কা করে যেতেন। তখন লোকে তার দিকে কৌতূহলী হয়ে চেয়ে থাকত। তিনিও পথে লোকের সঙ্গে হেসে বলতেন, ক্যা দেখতে হো, হাম বন্দর হ্যায়, রামজি কা বন্দর। কি অহংশূন্যতা! ব্রহ্মবাদীন ক্লাবে তিনি একাদিক্রমে প্রায় 10 বৎসর ছিলেন। ওই 10টি বৎসর যেন 10টি যুগ। ওই কালে তীব্র সাধন ভজন, শাস্ত্রাদি অধ্যয়ন, অধ্যাপনা ও ভাব তন্ময়তার ভিতর দিয়ে একটি কঠোর ও একনিষ্ঠ জীবনযাপন করেছিলেন, যার ফলে তিনি পেয়েছিলেন এতটা আধ্যাত্মিক গভীরতা ও পরিপূর্ণতার অধিকারী। বৃথা সময় নষ্ট করতে তাকে কেউ কখনো দেখেনি। সব কিছুই যেন ঘড়ির কাঁটার মতন চলত। ওই কালে তিনি সুরেশচন্দ্র দত্ত প্রণীত শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ গ্রন্থখানির হিন্দি অনুবাদ প্রকাশ করেছিলেন। বিজ্ঞান মহারাজ মঠ ও মিশনের কোনো কেন্দ্র হতে ঠাকুরের কাজের জন্য আহ্বান এলেই অবিলম্বে তথায় উপস্থিত হতেন। কঙ্খল, বৃন্দাবন ও কাশী সেবাশ্রমের অনেক গৃহাদি নির্মাণে তিনি প্রচুর সাহায্য করেছিলেন এবং পরবর্তীকালে বেলুড় মঠে স্বামীজির সমাধি মন্দির তাঁর তত্ত্বাবধান ও অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবের বিরাট মন্দির নির্মাণ কার্যেও তিনি নানাভাবে যোগদান করেন। যে একাগ্রতা ও শ্রদ্ধা নিয়ে তিনি ভজন সাধন করতেন, শ্রী শ্রী ঠাকুরের কাজেও তাঁর সেই পরিমাণ নিষ্ঠা ও একাগ্রতা দেখা যেত। প্রয়াগে শ্রী প্রভুর কাজকে দৃঢ় প্রতিষ্ঠা করবার জন্য তিনি 1910 সালে মুঠিগঞ্জে শ্রীরামকৃষ্ণ মঠ ও তৎসংলগ্ন দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং ওই বৎসরের শেষ ভাগে জনৈক ব্রহ্মচারী সহকর্মী সহ তিনি স্থানীয় মঠে বাস করতে থাকেন। ইতিপূর্বে সমগ্র প্রয়াগ ও পার্শ্ববর্তী স্থানের বহু লোক তার ভগবত জীবনের স্পর্শ পেয়ে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। সেই আকর্ষণ ক্রমে পরম শ্রদ্ধায় পরিণত হয় এবং অনেক লোক তাকে দেবতার মতন সম্মান করতে থাকে। শাস্ত্রে যাকে তিতিক্ষা বলে কীর্তিত হয়েছে, বিজ্ঞানানন্দজি সেই তিতিক্ষার জীবন্ত বিগ্রহ ছিলেন। তিনি যেন দেহাতীত অবস্থায় অবস্থান করে সব কিছুই নির্বিকার চিত্তে বরণ করে নিতেন। 1910 সালে 22 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। 1913 সালে 22 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। 1914 সালে 22 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
1916 এবং 17 খ্রিস্টাব্দে কঠিন রক্ত আমাশয় রোগে দীর্ঘকাল শয্যাশায়ী থাকাকালীন তাঁর যে অদ্ভুত তিতিক্ষা দেখা গিয়েছিল তা বাস্তবিকই অসাধারণ। তিনি কারো সেবা গ্রহণ করতেন না, এমনকি কাউকে কাছেও আসতে দিতেন না। তাঁর আদেশে এক কুঁজো জল মাত্র তার হাতের কাজে রাখা থাকত, আর তিনি নিঃসঙ্গ অবস্থায় নিজের ঘরে শুয়ে নীরবে রোগ ও যন্ত্রণা ভোগ করতেন। পথ্যাদিও কিছু খেতেন না, নিজের ভাবে চোখ বুজে পড়ে থাকতেন, সর্বদাই যেন গভীর ধ্যানস্থ। বিজ্ঞানানন্দজি নিজের সাধন ভজন এতই গুপ্তভাবে করতেন যে তা কখনো লোকের দৃষ্টি আকর্ষণ করেনি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ধ্যান করবে মনে কোণে আর বনে। সেজন্যই বোধহয় বিজ্ঞানানন্দের যোগ সাধনা হয়েছিল মনে ও কোণেই, লোকচক্ষুর সম্পূর্ণ অন্তরালে। 1900 সালে প্রয়াগধামে আসার পর হতেই ব্রহ্মবাদিন ক্লাবের তিনি নিয়মিতভাবে 15-16 ঘন্টা করে প্রতিদিন ভজন সাধন করতেন। এই বিষয়ে আমরা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি। 1918 সালে সারনাথে বুদ্ধমূর্তি দর্শনকালে তাঁর যে দিব্যানুভূতি হয়েছিল সে প্রসঙ্গে তিনি পরে বলেছিলেন, নিরাকার জ্যোতি সমুদ্র, সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড তখন অন্তর্হিত হয়ে যাচ্ছিল। আমি যেন একটি ক্ষুদ্র বিন্দুর মতন ওই জ্যোতি সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে অবাক হয়ে সেই অদ্ভুত জ্যোতি দর্শন করছি। সমুদ্র তরঙ্গের যেমন সর্বদাই শব্দ হয়, এই শব্দও ঠিক তেমনই, কিন্তু আনন্দ মধুর শব্দ। তখন আমাতে আমি আর নেই, নিখিল বিশ্ব অদৃশ্য হয়ে এক শুদ্ধ চৈতন্যে সমুদ্রে বিলীন হয়ে গেল। ওই ভাবের নেশা আমার 3 দিন পর্যন্ত ছিল। এখনও সেই জ্যোতির আনন্দের কথা কইতে কইতে এক অনির্বচনীয় পুলক অনুভব করছি। সারনাথে সেই ব্রহ্মজ্যোতি দর্শনের পূর্বে তিনি কাশীতে শিব দর্শন করেছিলেন। সে সম্বন্ধে তিনি বলেছিলেন, দেখি কি শিব ঠাকুর মৃদুমধুর হাস্যে আমার দিকে আসছেন। তখন তাকে বললাম, কি শিব ঠাকুর, আমাকে এখন কি নিতে এসেছেন? আমি এখন যাব না, ঠাকুরের অনেক কাজ রয়েছে, তাই আগে করতে হবে। ও কথা কে শোনে? তিনি স্মিত হাস্যে আমার কাছে এগিয়ে এসে আমাকে গাঢ় আলিঙ্গন করলেন। তার শরীরটি বরফের মতো ঠান্ডা ও কোমল, আমার শরীরও তখন বরফের মতন ঠান্ডা হয়ে গেল, সকল যন্ত্রণা দূর হয়ে গেল। তখন তাকে বললাম, ঠাকুর এখন তবে এসো, আমায় যে ঠাকুরের কাজ করতে হবে। শিব ঠাকুর হাসতে হাসতে চলে গেলেন। আশ্চর্য, এই যে সকালে উঠে দেখি জ্বর নেই, পায়ের ব্যথা নেই, সব সেরে গেছে। এখনও যেন সেই প্রশান্ত মূর্তি জটাজুটোধারী হাসুমুখে দাঁড়ানো শিব ঠাকুরকে দেখতে পাই, তার সঙ্গে কথা কই, আর কত আনন্দ হয়। যদিও তিনি প্রয়াগে একাকী থাকতেই ভালোবাসতেন এবং থাকতেনও নিঃসঙ্গ অবস্থায় আত্মানন্দে বিভোর হয়ে, তবু গুরু ভাইদের সঙ্গ পাবার জন্য তার প্রাণ মাঝে মাঝে ব্যাকুল হয়ে উঠত। তখন তিনি ছুটে আসতেন বেলুড় মঠে। ব্রহ্মানন্দ, শিবানন্দ প্রমুখের সঙ্গে কিছুদিন মহানন্দে কাটিয়ে আবার ফিরে যেতেন প্রয়াগে। গুরু ভাইদের নিকট তিনি নিজেকে এত ক্ষুদ্র করে ফেলতেন যে তা বাস্তবিকই একটা দেখবার জিনিস ছিল। তাদের সামনে তিনি যেন নেহাত নগণ্য। আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও অহংভাব শূন্যতার অপূর্ব মিশ্রণ। গুরুবৎ গুরুপুত্রেষু, এই ছিল তাঁর ভাব। স্বামী বিজ্ঞানানন্দ সম্বন্ধে পূজনীয় শ্রীমৎ স্বামী মাধবানন্দজি এক স্থানে লিখেছেন, তীব্র বৈরাগ্য ছিল তাহার মহান চরিত্রের শ্রেষ্ঠ ভূষণ। এই বিষয়ে তিনি তাহার গুরুবাক্যকে অক্ষরে অক্ষরে পালন করিয়াছেন। তিনি ছিলেন জগতের অন্যতম শ্রেষ্ঠ ধর্মাচার্য। বিজ্ঞানানন্দ নির্জনতা ও নীরবতা প্রিয় ছিলেন। সেজন্য প্রথম জীবনে মঠ ও মিশন সংক্রান্ত কার্যে তাকে বিশেষভাবে সংশ্লিষ্ট হতে দেখা যায়নি। এছাড়া তার এত উচ্চস্তরের দায়িত্ববোধ ছিল যে হাতে নিয়ে কোনো কাজকেই আধা খ্যাঁচড়াভাবে তিনি করে তৃপ্ত থাকতে পারতেন না। অধিকন্তু সকল কাজে প্রকাশ্য ও সক্রিয়ভাবে জড়িত থাকার মতন মনের অবস্থাও তখন তার ছিল না। সেই জন্যই শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ ত্যাগী শিষ্য হয়েও তিনি প্রথমে বেলুড় মঠের ট্রাস্টি পদ গ্রহণে রাজি হননি। কিন্তু 1934 সালে মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দের দেহত্যাগের পরে ঠাকুরের কাজের জন্য যখন তাকে বিশেষভাবে আহ্বান করা হয়, তখন তিনি অম্লান বদনে সহকারী অধ্যক্ষের পদ গ্রহণ করেন। ওই ঘটনাকে বিজ্ঞানানন্দের জীবনে এক নতুন অধ্যায় বলা যেতে পারে। তখন হতে তিনি লোকজনের সঙ্গে মেলামেশা, জিজ্ঞাসুদের ধর্মোপদেশ এবং উপযুক্ত প্রার্থীদের দীক্ষা দিতে আরম্ভ করেন। 1937 সালের মার্চ মাসে মঠ ও মিশনের তৃতীয় অধ্যক্ষ স্বামী অখণ্ডানন্দের দেহত্যাগের পর তিনি শ্রীরামকৃষ্ণ সংঘের চতুর্থ অধ্যক্ষ পদে সমাসীন হন।
চিরকাল নির্জনতাপ্রিয় আত্মগোপনশীল বিজ্ঞানানন্দের জীবনে এরপরে একটি অদ্ভুত পরিবর্তন আসে। তার প্রাণে তখন যেন কৃপার বাণ ডেকেছিল। দীক্ষা দেওয়া সম্বন্ধে তিনি এক সময় বলেছিলেন, আমায় আবার মন্ত্র দেওয়া কি, ক্ষমা করবেন, আমার আবার মন্ত্র দেওয়া কি, আমি শুধু ঠাকুরের কাছে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই, তারপর ঠাকুরই যা করবার করবেন। তার এ প্রকার ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দেবার ফলে বহু দীক্ষাপ্রাপ্ত ভক্তের প্রকৃত ধর্মজীবন লাভ হয়েছিল। তাঁর জীবনে এই কৃপাভাবের বিকাশ যে শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতেই হয়েছিল তা জানা যায় তার নিজের কথা থেকেই। মহাপুরুষজির সেই ভাবটি আমার ভিতর ঢুকে গেছে। তাঁর দেহত্যাগের পর আমার কেবলই তাঁর দয়ার কথা মনে হতো। আহা, তাঁর কি দয়া ছিল জীবের প্রতি! আজ তিনি বেঁচে থাকলে আরও কত লোককে কৃপা করতেন। এখন ঠাকুর যেন আমার ঘাড় ধরে সেই অসমাপ্ত কাজ করিয়ে নিচ্ছেন। ঠাকুরের যেমন আদেশ তাই তো করতে হবে, আমাদের আর কি আছে? ঠাকুর মা যেমন করাচ্ছেন তেমনই করছি। স্বামীজি পরিকল্পিত শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা বিজ্ঞানানন্দের জীবনে এক মহান কার্য। 1938 সালে 14 জানুয়ারি শুক্রবার বেলুর মঠে নবনির্মিত মন্দিরে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠিত করে স্বামী বিজ্ঞানানন্দ মহাতৃপ্তির নিঃশ্বাস ফেলে বলেছিলেন, আমার কাজ শেষ হয়েছে। উক্ত মন্দিরের নির্মাণ কার্য শেষ হতে যত দেরি হচ্ছিল ততই তিনি যেন অধীর হয়ে পড়ছিলেন। বেলুর মঠে একদিন বলেই ফেললেন, তোমরা বাপু বড় দেরি করো, আর দেরি করো না। স্বামীজি মন্দিরের পরিকল্পনা করেন, কিন্তু মন্দির তখন হয়নি। রাজা মহারাজ চেষ্টা করেন, তিনিও করতে পারলেন না। মহাপুরুষ মহারাজ ভিত্তি স্থাপন করলেন, তিনিই শেষ করতে পারলেন না। গঙ্গাধর মহারাজ মন্দিরের কাজ আরম্ভ করেন, কিন্তু তিনিও শেষ দেখে যেতে পারেননি। সবাই একে একে চলে গেলেন। তাই বলছি, যত শীঘ্র পারো কাজটি শেষ করে নাও, দেরি করো না। এই বলে সেদিন তিনি মন্দির প্রতিষ্ঠার দিন স্থির করলেন। শ্রীমন্দির প্রতিষ্ঠার দিন অতি প্রত্যুষে প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হয়ে তিনি শুভ মুহূর্তের প্রতীক্ষায় বসে আছেন, খুবই অন্তর্মুখ। পার্শ্বস্থ সেবককে ধীরে ধীরে বলছেন, মন্দিরে ঠাকুরকে বসিয়ে বলবো, স্বামীজি, আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আপনারই পরিকল্পিত মন্দিরে বসেছেন। আপনি বলেছিলেন উপর হতে দেখবেন, তাই দেখুন, ঠাকুর আজ নবনির্মিত মন্দিরে বসেছেন। আর আরেকটি কথাও ঠাকুরকে জানাবো। প্রতিষ্ঠা কার্য সমাপনান্তে নিজ ঘরে ফিরে এসেছেন। তখনও গভীর ভাবতন্ময় আবেশের ঘোরে গম্ভীরভাবে বসে আছেন। সেবক কোনো প্রসঙ্গ অবতারণার জন্য জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে বসিয়ে ঠাকুর ও স্বামীজিকে যা বলবেন বলেছিলেন তা বলেছেন কি? হ্যাঁ, বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি, আপনি উপর হতে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নূতন মন্দিরে বসেছেন। তখন স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে দেখছেন। সেবক, ঠাকুরকে কি বলবেন যে বলেছিলেন? হ্যাঁ, তাও বলেছি, তবে তা কাউকে বলবো না, বলেই একটু মৃদু হাসলেন। পাঞ্চভৌতিক দেহটাকে ছেড়ে দেবার প্রার্থনাই বোধহয় সেদিন ঠাকুরের কাছে জানিয়েছিলেন। ওই বৎসর শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে মঠে এসেছেন। সেদিন তাঁর কাছে অবারিত দ্বার। বহু লোক পেয়েছিল অযাচিত কৃপা, অগণিত ভক্ত তার আশীর্বাদ লাভ করলেন। পরদিন সমবেত সন্ন্যাসী ব্রহ্মচারীগণকে লক্ষ্য করে বললেন, এবার বাপু তোমরা আর একজন প্রেসিডেন্ট করে নাও। শরীরের যে অবস্থা তাতে আমার পক্ষে আর আশা হয়ে উঠবে না। সেবকের প্রশ্নে পূর্বকথারই অনুবৃত্তি করে বললেন, এবার দেখবে আর আসছি নে। তাঁর সেই কথাই যে অক্ষরে অক্ষরে ফলে যাবে তখন কেউ তা ভাবতে পারেননি। প্রায় 1 মাস পরেই তিনি মহাসমাধি লাভ করলেন। প্রয়াগে ফিরে যাবার দিন সকালে রামায়ণের অনুবাদ করা সম্বন্ধে তিনি উঠতে গিয়ে বলেছিলেন, যখন আমি রামায়ণ লিখতে বসি তখন জগৎ ভুল হয়ে যায়, আর সামনেই রাম, লক্ষ্মণ, সীতা ও মহাবীরকে প্রত্যক্ষ দেখতে পাই। শেষ জীবনটা রাম নাম করেই কাটিয়ে দেব। ক্রমেই জাগতিক সব কিছু থেকে তার মন উঠে যেতে লাগলো। তিনি প্রশান্ত চিত্তে মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হতে লাগলেন। শরীরে নানাবিধ ব্যাধি আক্রান্ত হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু তিনি কোনো প্রকার চিকিৎসাও করাবেন না বা কাহারও সেবা গ্রহণ করবেন না। ডাক্তার বৈদ্যের চিকিৎসাতে তিনি কোনোদিনই আস্থাসম্পন্ন ছিলেন না, শেষ সময়েও না। এ সম্পর্কে বলেছিলেন, তাঁর চেয়েও বড় ডাক্তার একজন আছেন, তিনি হচ্ছেন ঠাকুর, ওর অপেক্ষা বড় আর কেউ নেই। শরীর ক্রমে ক্ষীণ হয়ে 2রা এপ্রিল শনিবার একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন, কিন্তু তিনি নির্বিকার, অধিকাংশ সময় ধ্যানস্থ হয়ে
মাঝে মাঝে মা মা শব্দ শোনা যেত। জল বা সামান্য চা ছাড়া আর অন্য সমস্ত আহার্য তিনি ত্যাগ করেন। 25শে এপ্রিল সোমবার মহাপ্রস্থানের দিন। সকাল হতেই গভীর ধ্যানস্থ সেবকগণ নেহাত জোর করে সামান্য একটু নেবুর রস ও গ্লুকোজ খাওয়াতে লাগলেন। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কেমন আছেন মহারাজ? চোখ বুজেই তিনি জবাব দিলেন, ভালো আছি। বেলা 2টায় দেহের তাপ 103 ডিগ্রিতে উঠেছে। ক্রমেই মহাপ্রয়াণের লক্ষণ সকল সুস্পষ্ট হয়ে উঠতে লাগল। বাহ্যিক কোনো বিকারই নেই, তিনি ধ্যানমগ্ন প্রশান্ত। বেলা 3টার সময় তাঁর প্রাণবায়ু উৎক্রমণোন্মুখ বুঝতে পেরে সমবেত সাধুগণ ওং নমো ভগবতে রামকৃষ্ণায় এই নাম গান করতে লাগলেন। ওই মধুর ধ্বনিতে তার বদনমণ্ডল স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত এবং তপোপ্পুত দেহ পুলকিত হয়ে উঠল। পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি ব্রহ্মপদে মিলিত হলেন। তখন অপরাহ্ন 3:20 পরদিবস শতাধিক সাধু ভক্ত ব্রহ্মজ্ঞ বিজ্ঞানানন্দের 70 বৎসর বয়সের বৃদ্ধ ভৌতিক দেহটি ত্রিবেণী সঙ্গমে সলিল সমাহিত করলেন। শ্রী আশিস ভট্টাচার্য এবং স্বর্গীয়া মালা ভট্টাচার্যের পৃষ্ঠপোষকতায় স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা আয়োজিত। আজ বাংলায় স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা প্রদান করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ। পূজনীয় মহারাজজির আলোচনার বিষয় ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দ। প্রাকৃতিক দুর্যোগের শিকার হলাম, যার জন্য এই একটু দেরি হয়েছে, এবং আপনারা এই অসুবিধা আমাদের ইচ্ছাকৃত নয়, ভগবানেরই নির্দেশ ধরে নিতে পারি, নিজগুলো ক্ষমা করবেন। আজকে স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা আশিস ভট্টাচার্য এবং স্বর্গীয় মালা ভট্টাচার্যের পৃষ্ঠপোষকতায় আজকের এই বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা আয়োজিত, এবং স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা দেবেন শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ। এবং তার বক্তব্য ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দ। ইতিমধ্যে আমরা জীবনী পাঠ করেছি এবং তার সম্বন্ধে বা তারই স্মৃতিকথা কিছু পাঠ করে শোনানো হয়েছে। আশা করি সেগুলি আপনারা স্মরণে রাখবেন, এবং আজকে পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজজির যে ভাষণ ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দ, আপনারা সেটি সুন্দরভাবে গ্রহণ করবেন এই প্রার্থনা জানিয়ে মহারাজজিকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি এবং তাকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন। নমস্কার। আমি সর্বপ্রথমে আজকের এই সান্ধ্যকালীন আলোচনা সভা যাকে কেন্দ্র করে সেই মহান পুরুষ, মহাপুরুষ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের চরণ কমলে আনত ভূমি প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তারপর আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই ক্ষমা প্রার্থী যে ঠিক সময়ে আসতে পারিনি। এই সভা শেষ হওয়ার কথা 7টায়, এখন 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো স্বাভাবিকভাবে এই যে আমার দেরি হলো, বিলম্বতা, যেটা অনিচ্ছাকৃত, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি আশা করব যদিও সময় পেরিয়ে গেছে তথাপি আপনারা আমার কথা ধৈর্য সহকারে শুনবেন। দেখুন, এই যে প্রসঙ্গ,
এই প্রসঙ্গ শ্রীযুক্ত আশীষ ভট্টাচার্য মশাইয়ের উৎসাহে এবং অনুপ্রেরণায় আমরা বছরে একবার করে থাকি। আশীষ ভট্টাচার্য মশাই ইনস্টিটিউট অফ কালচারের ডেপুটি রেজিস্ট্রার ছিলেন দীর্ঘকাল। তার চাইতেও তার বড় পরিচয় তার যে সহধর্মিণী, তিনি অত্যন্ত ভাগ্যবতী মহিলা, স্বামী বিজ্ঞানানন্দজির নাতনি। তো স্বাভাবিকভাবেই আশীষবাবুর সবসময় একটা আগ্রহ থাকে যে স্বামী বিজ্ঞানানন্দজির আলোচনা এখানে হবে, এবং যেহেতু ওর ধর্মপত্নী আমার কাছে খুব আসতেন, মনে হয় আমাকে খুব শ্রদ্ধা করতেন। কেন সেটা এখনো জানি না, হয়তো ভবিষ্যতেও জানব না। বোধ করি সে কারণেই বারবার উনি আমার কাছে যান যে এই যে এন্ডাউমেন্ট লেকচার, এটি আপনি দেবেন। এবং তিনি ঠিক করে দিয়েছেন যে বিজ্ঞানানন্দজির সম্পর্কে কি বলা হবে। বিজ্ঞানানন্দজির সম্পর্কে বলার ব্যাপারে আজকের যে শিরোনাম আলোচনার, সেটি হচ্ছে ব্রহ্মজ্ঞ স্বামী বিজ্ঞানানন্দ। দেখুন, আমার কেমন যেন একটা মনে হয় যে 1938 সালের পরে আমরা কোথায় যেন বিজ্ঞানানন্দজিকে হারিয়ে ফেলেছিলাম। স্বাধীনতা হলো 1953 মায়ের শতবার্ষিকী, 1963-তে স্বামীজির শতবার্ষিকী। এসব ঘটনাকে নিয়েই আমরা মশগুল ছিলাম, থাকাটাও স্বাভাবিক। কিন্তু আবার নতুন করে আবিষ্কার করলাম বিজ্ঞানানন্দজিকে 1968 সালে, বিজ্ঞানানন্দজির শতাব্দীতে। বিজ্ঞানানন্দজি একজন সাধারণ মহাপুরুষ ছিলেন না। ঠাকুরের কাছে যারা এসছিলেন তারা সবাই ব্রহ্মজ্ঞানী ছিলেন, এ সম্পর্কে কোনো সন্দেহের কারণ থাকতে পারে না। শ্রীরামকৃষ্ণ যাদের আহ্বান করে নিয়ে এসছেন, আবার বলছেন একে রাধিকার অংশে জন্ম, একে খ্রিস্টের দলে দেখেছি, একে গৌরাঙ্গের দলে দেখেছি ইত্যাদি। এরা সবাই ব্রহ্মজ্ঞ ছিলেন। তাহলে স্বামী বিজ্ঞানানন্দজির ব্যাপারে কেন জিজ্ঞেস করা হচ্ছে বা বলা হচ্ছে যে ব্রহ্মজ্ঞ বিজ্ঞানানন্দ? এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমরা যখন স্বামী বিবেকানন্দ থেকে দেখে শুরু করে অদ্ভুতানন্দ পর্যন্ত আসি, নরেন থেকে রাক্তুরাম, এই যে পরিব্রজ্যা, এই পরিব্রজ্যাতে প্রত্যেককে দেখলেই যেন আমরা চিনতে পারি যে ইনি সাধারণ মানুষ নন, তিনি জ্ঞানী, তিনি ব্রহ্মজ্ঞানী। আপনারা জানেন কিনা জানি না যে লাটু মহারাজ তো লেখাপড়া জানতেন না। ঠাকুরের কৃপায় তিনিও শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী হয়েছিলেন। জ্যোতিষরানন্দজি মহারাজ ওর সেবক ছিলেন কয়েকদিন। আবার সুধীর মহারাজ সেই ঘরেই থাকতেন যে ঘরে লাটু মহারাজ থাকতেন। গিয়েছেন শাস্ত্রের সভায়, সারা রাত ঘুমোচ্ছেন না,
বারবার উঠছেন আর সুধীর মহারাজকে পিঠে আঙ্গুল দিয়ে বলছেন, এরে সুধীর, পণ্ডিত তো ঠিক বলেছে। এভাবেই সারা রাত কাটল। অর্থাৎ নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখছেন, তিনি বেদ পড়েননি, বেদান্ত পড়েননি, তিনি উপনিষদ পড়েননি, তিনি গীতা পড়েননি, তিনি প্রস্থানত্রয় পড়েননি, কিন্তু তার যে জীবন সেটি এই উপনিষদ। তিনি মিলিয়ে দেখছেন, পণ্ডিত যা বলেছে সবকিছুই তো আমার সঙ্গে মিলে যাচ্ছে। তাই উত্তেজনায়, আনন্দে বারবার করে তিনি উঠে সুধীর মহারাজকে পিঠে আঙুল দিয়ে খোঁচা মারছেন আর বলছেন, এরে সুধীর, ঠাকুর তো ঠিকই বলেছেন, পণ্ডিত তো ঠিকই বলেছেন। স্বামী বিজ্ঞানানন্দের ব্যক্তিত্ব ঠিক সেরকম কি ছিল না। স্বামী বিজ্ঞানানন্দ একজন পারফেক্ট ইথিক্যাল মোরাল মানুষ ছিলেন। তিনি একজন নৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি নীতি মেনে চলতেন, নিঃস্বার্থ। আপনারা হয়তো জানেন যে বিজ্ঞান মহারাজ পরীক্ষা দেননি। পরীক্ষা দেননি কেন? যে পরীক্ষা দিলেই উনি প্রথম স্থান অধিকার করবেন, কিন্তু যিনি দ্বিতীয় স্থান অধিকার করবেন সেই ছেলেটি খুব গরিব, স্কলারশিপ দরকার, একটাই স্কলারশিপ, সেটি হচ্ছে প্রথম স্থান অধিকারীর। তো বিজ্ঞান মহারাজ পরীক্ষা দিলেন না, যে আমি পরীক্ষা দিলে ও আর স্কলারশিপটা পাবে না। তো উনি পরীক্ষা দিলেন না, সেই ছেলেটি প্রথম হলো, স্কলারশিপ পেল। এ ধরনের ব্যক্তিত্ব বিজ্ঞান মহারাজ। ঠাকুর বলেছিলেন না যে দেখো অনেক অধিক সেই সব জায়গাতেই প্রায় প্রথম ফুল হয়, প্রথম ফল হয়, প্রথম ফুল হয়, তার থেকে ফল হয়, প্রায় সব জায়গাতেই। বড় গাছই হোক, লতা পাতাই হোক, প্রথম ফুল তারপরে ফল। কিছু কিছু গাছ আছে যেখানে প্রথমেই ফল হয় তারপরে ফুল হয়, যেমন চাল কুমড়ো ইত্যাদি। প্রথমে ফল হয়, পরে ফুল হয়। বিজ্ঞান মহারাজ ছিলেন সেই রকম। বিজ্ঞান মহারাজের সঙ্গে ঠাকুরের দেখা, এটা তো হবারই ছিল। এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা পূর্ব নির্ধারিত ঘটনা ছিল। বিজ্ঞান মহারাজ ঠাকুরের কাছে এসছেন, তার যে প্রথম দর্শন, কি সুন্দরভাবে বর্ণনা করেছেন শঙ্করানন্দজি মহারাজ। আমার মনে হয় না যে এর চাইতে ভালো বর্ণনার কোথাও আমি পড়েছি। তাই আমি এটি তাৎক্ষণিক না বলে শঙ্করানন্দজির যে বর্ণনা, অনিন্দ্য সুন্দর অনবদ্য বর্ণনা, সেটি আপনাদের কাছে পরিদর্শন করতে চাই। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জীবন আদ্যপান্ত বিমল পবিত্রতা, অপূর্ব ত্যাগ, অচলা ভক্তি, নিষ্ঠা ও ঐকান্তিক আত্মনির্ভরতা প্রভৃতির আদর্শে মহিমান্বিত। একদিন বিদ্যালয় হইতে বাটি ফিরিবার কালে তিনি দক্ষিণেশ্বরস্থ রানী রাসমণির মন্দিরে যে পরমহংস বা পাগলা বামুন থাকেন তাহাকে দেখিবার জন্য তথায় উপস্থিত হন। পরমহংসদেবের ঘরের সম্মুখে উপস্থিত হওয়া মাত্র তিনি তাহাকে সাদরে আহ্বান করেন। পরমহংসদেব সাদরে আহ্বান করেন বালক হরিপ্রসন্নকে। পরমহংসদেবের প্রণাম করতেই তাহার বাটি কোথায়, তাহার নাম কি ইত্যাদি নানাবিধ প্রশ্ন করেন এবং বলেন, তুমি তো আপনার লোক। ঠাকুর দেখেই চিনে ফেলেছেন। নরেন্দ্র থেকে শুরু করে কাউকে চিনতে ওর অসুবিধে হতো না। তাই তিনি খানিকটা কথা বলেই বললেন, তুমি তো আপনার লোক।
পরে পরমহংসদেব তার নিজের নানাবিধ সাধন অবস্থার কথা ও দর্শনাদির কথা বলিতে থাকেন। এই প্রসঙ্গে তিনি বলেন, মা দর্শন দেবার পরে মনে হলো মা কি ঠিক দর্শন দিলেন না একটা ভাঁওতা দিলেন। যদি ঠিক দর্শন দিয়ে থাকেন তাহলে ওই নহবতখানার সম্মুখে পতিত পাথরখণ্ড নাচবে। এই কথা মনে হওয়া মাত্র পাথরখণ্ড নাচতে লাগল। ইহা শুনিয়া তিনি মনে মনে ভাবিলেন, লোকে যে পাগল বলে ঠিকই, পাথর কখনো নাচে নাকি? বালক হরিপ্রসন্ন এরকম ভাবছেন। পরে পরমহংসদেব মনুষ্য জীবনের উদ্দেশ্য, কিভাবে জীবন পরিচালিত করলে জন্ম সফল হয়, এ সকল বিষয়ে নানা কথা বলিতে লাগলেন। তিনি ওই প্রসঙ্গে তাহাকে বিবাহ করিতে নিষেধ করিলেন এবং স্ত্রীলোকের সংস্পর্শ হইতে দূরে থাকিতে বলিলেন। কিরূপ ধ্যান করিতে হইবে বা কিরূপ অনুভূতি ও দর্শনাদি হইবে তাহাও বলেন। নিজেকে বালকবৎ সরল ভাবিতে উলঙ্গ হইয়া ধ্যান ধারণা করিতে শিক্ষা দেন। মোট কথাই প্রথম দিনেই পরমহংসদেব সারা জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন তাহা বলিয়া দিয়াছিলেন। বিজ্ঞান মহারাজের সমস্ত জীবনের জন্য যা প্রয়োজন সাধনার জন্য এক রাতে কয়েক ঘন্টার মধ্যেই ঠাকুর তাকে বলে দিয়েছিলেন। এইভাবে কথাবার্তায় বিমুগ্ধ অবস্থায় সন্ধ্যা উত্তীর্ণ হইয়া যায় এবং তিনিও বাটি ফিরিবার কথা সম্পূর্ণরূপে ভুলিয়া যান। অনেকক্ষণ পরে পরমহংসদেব জিজ্ঞেস করেন, হারে তোর খিদে পেয়েছে? তিনি ভাবিলেন, কোন সকালে খেয়ে স্কুলে গেছি, আর খিদে পাবে না? পরমহংসদেব রামলালকে ডাকিয়া বলিলেন, ওরে এর খিদে পেয়েছে, 4খানা লুচি আর সন্দেশ দে। তিনি ভাবিলেন, এতে আমার আর কি হবে? কিছুক্ষণ পরে পরমহংসদেব বলিলেন, আরে তোর ঘুম পাচ্ছে? তো আমি বলিলাম হ্যাঁ। এই কথা শুনিয়া মেঝেতে একটি মাদর পাতিয়া দিলেন ও বলিলেন, এর উপর শো। একটি ছোট্ট বালিশও দিলেন। নিদ্রা ঘরে তাহার চোখ জড়াইয়া আসিতেছিল, তিনি শুইয়া পড়িলেন। অতঃপর পরমহংসদেব একটা মশারি আনিয়া নিজে টাঙাইয়া দিলেন এবং মশারির চতুর্দিকে কয়েকবার পরিক্রমাপূর্বক কি সব কথা অস্ফুট স্বরে বলিতে লাগিলেন। তার মধ্যে শক্তির সঞ্চার করলেন ঠাকুর। নিদ্রা ঘরে আচ্ছন্ন অবস্থায় তিনি দেখিতে লাগিলেন এবং মনে মনে ভাবিলেন, পাগলই বটে। পরে নিদ্রিত হইলেন। অনেকক্ষণ পরে উচ্চকণ্ঠের শব্দে এক একবার তাহার ঘুম ভাঙিতে লাগিল। এইরূপ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনিতে পাইলেন ঠাকুর বলিতেছেন, তবে আমায় বকলমা দাও। সেদিনই গিরিশবাবু এসেছিলেন। তা গিরিশবাবু যখন বলছেন আমার কি হবে, ঠাকুর সব শুনে বললেন, তবে আমায় বকলমা দাও। রামবাবু এবং সুরেশবাবু সহ গিরিশবাবু ওই রাত্রে আসিয়াছিলেন। তাহারা কখন ফিরিয়া যান তিনি জানিতে পারেন নাই। ঘুমিয়ে পড়েছেন বাচ্চা ছেলে। পরদিন প্রত্যুষে তিনি উঠিতেই ঠাকুর তাহাকে বলেন, কাল রাতে তোর ভালো ঘুম হয়নি। গিরিশরা সব এসছিল তো, যেরকম জোরে সব কথা হচ্ছিল তাতে ঘুম না হওয়ারই কথা। উত্তরে তিনি বলেন, আমি বেশ ঘুমিয়েছি, এখন বাড়ি যাব। সকালবেলা বাটিতে ফিরিতেই তাহার মাতা ঠাকুরানী রণচণ্ডী মূর্তি ধারণ করিয়া রুক্ষস্বরে প্রশ্ন করিলেন, কাল কোথায় থাকা হয়েছিল? তদুত্তরে তিনি বলিলেন, দক্ষিণেশ্বরে এক পরমহংস আছেন, তার কথা শুনতে শুনতে রাত হয়, সেখানে ছিলাম। তাহাতে মাতা ঠাকুরানী বললেন, ও সেই পাগলা বামুনের কাছে? তিনি বললেন, পাগলা কেন হবে মা, তিনি বেশ ভালো ভালো কথা বলেন। ইতিমধ্যে তার কনিষ্ঠা ভগিনী সেখানে আসিয়া উচ্চৈস্বরে বলিল, ও দাদা, তুমিও সেই পাগলা বামুনের কাছে গিয়েছিলে? সে 200 ছেলের মাথা খারাপ করেছে।
তিনি বললেন, পরমহংস তো পাগল নন। তদুত্তরে ভগিনী বলল, দাদা তোমার মাথাটাও খারাপ করে দিয়েছে দেখছি। পরে একদিন দক্ষিণেশ্বরে গিয়েছেন। ঠাকুর তাল ঠুকিয়া কুস্তি লড়িবার ভঙ্গিমায় তাহার দিকে অগ্রসর হন। তিনিও জামার আস্তিন গুটাইয়া হাত বাড়ান। ঠাকুর তাহাকে ঠেলিতেই তিনিও তাহাকে ঠেলিয়া লইয়া দেওয়ালে ঠেসিয়া ধরেন। ইতোমধ্যে তিনি নিজেকে কেমন যেন অবশ বোধ করায় ভাবেন, এ তো দেখছি আমারই হার হলো। বিজ্ঞান মহারাজ ভাবছেন। ঠাকুর বললেন, আগে আমার গায়েও খুব জোর ছিল, এখন পেটের অসুখে ভুগে ভুগে দুর্বল হয়ে গেছি। এই রূপে কয়েকবার ঠাকুরের সহিত তার দেখা হইয়াছিল। প্রথম দিনের ন্যায় আর কখনো বিশেষ আলাপ পরিচয়ের সুবিধা হয়নি, কারণ পড়াশুনোর জন্য তাকে অন্যত্র গমন করিতে হয়েছিল। ছাত্রাবস্থায় তিনি যখন কলেজে বিএ পড়িতেছিলেন তখন ঠাকুরের দেহান্ত হয়। পরে তিনি পুনা ইঞ্জিনিয়ারিং কলেজ হইতে পাশ করিয়া সরকারি চাকুরিতে বিভিন্ন স্থানে জেলা ইঞ্জিনিয়ার রূপে কার্য করেন। কর্মোপলক্ষে গাজীপুরে অবস্থান করলে গুরুভ্রাতাদের কাহারও কাহারো সহিত সাক্ষাৎ হয়। তিনি শ্রী শ্রী ঠাকুরের মঠ হইয়াছে জানিতে পারেন এবং তদবধি মঠে প্রতি মাসে কিছু কিছু সাহায্য করিতে থাকেন। পরে স্বামীজির আহ্বানে চাকরি ত্যাগ করিয়া আলমবাজার মঠে চলিয়া আসেন। মঠে গুরুভ্রাতাদের সহিত মিলিত হইয়া তিনি খুবই আনন্দ লাভ করেন এবং বলেন, এরকম জানলে এত বছর কি আর চাকরিতে নষ্ট করতাম। এই সময়ে বেলুড়ে গঙ্গার উপর মঠ নির্মাণের জন্য জমি খরিদ করা হয় এবং আলমবাজার মঠ হইতে সকলে বেলুড়ে নীলাম্বর মুখুজ্জের বাড়িতে চলিয়া আসেন। এখানে বিজ্ঞানানন্দ মহারাজের তত্ত্বাবধানে মঠবাড়ি ও পুরাতন ঠাকুরবাড়ি ও মঠবাড়ি সম্মুখস্থ পোস্তার কিয়দংশ নির্মিত হইয়াছিল। মঠবাড়ির নির্মাণ কার্য শেষ হইলে একদিন স্বামীজি সকল গুরুভ্রাতা ও সাধু ব্রহ্মচারীদের সভা আহ্বানপূর্বক তাহাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। ওই সময়ে স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের সুবৃহৎ মন্দির নির্মাণের পরিকল্পনা সম্পর্কে বিশেষভাবে তাকে বুঝাইয়া দেন। তিনি তদানীন্তন জনৈক স্থাপত্যবিদ মিস্টার গুইথার সাহেবের সহিত পরামর্শ করিয়া বর্তমান মন্দিরের নকশা অঙ্কিত করেন। অতঃপর বাংলাদেশে তাহার শরীর ভালো না থাকায় তিনি এলাহাবাদস্থ ব্রহ্মবাদীন ক্লাবে গিয়া বাস করেন। ব্রহ্মবাদীন ক্লাব রাস্তার ধারে দোতলার উপর দুটি সরু ঘর, 12 ফিট বাই 8 ফিট, 8 ফিট বাই 8 ফিট। এটি এখন আমাদের কাছে আছে। রাস্তার দিকে 2 ফুট মাত্র সরু খোলা বারান্দা। বাটির বাম পার্শ্ব দিয়ে উপরে উঠবার জন্য বড় বড় ধাপের সোজা 2.5 ফুট চওড়া সিঁড়ি। সেই সিঁড়ি ছাদের উপর পর্যন্ত গিয়েছে। এখানে তিনি দীর্ঘকাল 2টি কেরোসিন স্টোভ জ্বালাইয়া ভাত এবং একটিমাত্র তরকারি রান্না করিয়া খাইতেন। প্রত্যহ মেজর বিডি বসুর বাড়িতে গিয়া তার ভ্রাতা শ্রীশ বসুর সহিত কথাবার্তা বলতেন। কয়েকখানা পুস্তক ও তাহাদের পানিনি অফিস হইতে ছাপাইবার ব্যবস্থা করিলেন। বাকি সময় তিনি পাঠে অতিবাহিত করতেন এবং বিজ্ঞানানন্দ মহারাজ যে কমপ্লিট একটা পিওর স্পিরিচুয়াল লাইফ বলতে যা বোঝায়, যার মধ্যে এতটুকুনো ছিদ্র নেই, সেটি হচ্ছেন বিজ্ঞানানন্দ মহারাজ, তার প্রতিমূর্তি। তো বিজ্ঞানানন্দজি কে যখন উনি মঠে আসেন, উনি ছিলেন, আপনারা শুনেছেন, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, পরে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হলেন। একদিন উনি ঘুমিয়ে আছেন, তো ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখছেন ঠাকুর এসছেন। ঠাকুর এসে বলছেন, তোর যদি সংসার ত্যাগ করতে হয় এবেলা সংসার ত্যাগ কর। পরের দিন গিয়ে উনি পদত্যাগ করলেন, রেজিগনেশন লেটার সাবমিট করলেন। যে পোস্ট সেই সময়ে কোনো নেটিভ পেত না, এটা সাহেবদের পোস্ট ছিল, ইউরোপিয়ান সাহেবদের। এ ব্যাপারে
একচ্ছত্র অধিকার ছিল। আর বাঙালি একজন ইঞ্জিনিয়ার, তিনি এই পোস্ট অবহেলায় ছেড়ে দিচ্ছেন। সবাই ভাবলো যে কি ব্যাপার, সবাই ভাবলো ওর মাথাটা খারাপ হয়ে গেছে। তো তারপর সাহেবরাও বললেন যে না, তুমি ছেড়ো না, ছাড়লেই চাকরি আর পাবে না। কিন্তু বিজ্ঞানানন্দজি তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অটল। তিনি রেজিগনেশন আর প্রত্যাহার করলেন না। তারপরে এসে তিনি সংঘে যোগদান করলেন আলমবাজার মঠে। এবং একটা আশ্চর্যের খবর, খুব মজার খবর বলতে পারেন, যে বিজ্ঞানানন্দজির দীক্ষাগুরু শ্রী শ্রী ঠাকুর, আর বিজ্ঞানানন্দজির সন্ন্যাস গুরু হচ্ছেন শুদ্ধানন্দজি। তো যাই হোক, সেখান থেকে রামকৃষ্ণ সংঘের বিজ্ঞানানন্দের যাত্রা শুরু। বলা হয়েছে যে ব্রহ্মজ্ঞ বিজ্ঞানানন্দ, ব্রহ্মজ্ঞানী বিজ্ঞানানন্দ। তো ব্রহ্মজ্ঞানী সম্পর্কে আপনারাও পড়েছেন, গীতাতে আছে এ সম্পর্কে আলোচনা। দুঃখেষু নিরুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্প্রিয়া, লাভা লাভৌ জয়া জয়, ইয় পশ্যতি সপশ্যতি। যিনি নাকি দুঃখেও নিরুদ্বিগ্ন মন, দুঃখেও নিরুদ্বিগ্ন মনা, উদ্বেগ হয় না তার, সুখেষু বিগত স্পৃহা, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তিনি কোনো সময় এটা নিয়ে চানও না, এবং এটা একে স্পর্শ করতে পারে না। আর কি লাভ এবং অলাভ, জয় এবং অজয়, দুটি তিনি সমান জ্ঞান করেন। তিনি হচ্ছেন বিজ্ঞানানন্দ, ব্রহ্মজ্ঞানী বিজ্ঞানানন্দ। তো আমি একটা উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবেন বিজ্ঞানানন্দজি কেমন ব্রহ্মজ্ঞানী ছিলেন। দেখুন, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ আপনতি পরম। ব্রহ্মবিদ ব্রহ্ম হয়ে যান, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। তিনি পরমকে লাভ করেন। আমরা দেখেছি রামকৃষ্ণ সংঘের সেই যে রিচ হেরিটেজ, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ থেকে শুরু করে আজকে পর্যন্ত সেই ধারা চলছে। যে শক্তি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে প্রবাহিত হয়ে এসছে স্বামী ব্রহ্মানন্দের মাধ্যমে, সেই শক্তি প্রবাহিত হয়ে চলেছে আজও, যিনি আমাদের অধ্যক্ষ আছেন তার মাধ্যমে। আমাদের একটা সিল্ড বুক আছে, সে বইটা শুধু সাধু ব্রহ্মচারীদের জন্য। সেখানে স্বামীজি দুটো কথা বলছেন, অনেক কথা বলেছেন, দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। একটি কথা কি, the decision of the united Sangha is the decision of the master. ইউনাইটেড সংঘের প্রকাশ কোথায়? এই বোর্ড অফ ট্রাস্টিজ, অচি পরিষদ। অচি পরিষদের যেটা সর্বসম্মত সিদ্ধান্ত, জেনে রাখবে সেটি শ্রীরামকৃষ্ণের সিদ্ধান্ত। আর সে কথা বলছেন কে? যিনি সবচাইতে বেশি র্যাশনাল, রিজনিং, সেই স্বামী বিবেকানন্দ। আর স্বামীজি কি বললেন? স্বামীজি এও বললেন যে যিনি এই সংঘের অধ্যক্ষ হইবেন তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি।
একটা মজার ঘটনা আছে। সেই ঘটনাটি হচ্ছে যে মাধবানন্দজি সভাপতি হয়েছেন, অধ্যক্ষ হয়েছেন রামকৃষ্ণ সংঘের। আপনারা জানেন প্রেমেশ মহাজের নাম আপনারা শুনেছেন। প্রেমেশ আনন্দজি ঝাড়গাছিতে ছিলেন, মায়ের সন্তান। তো মাধবানন্দজি প্রেমেশ আনন্দজির কাছে গেছেন। প্রেমেশ আনন্দজি মাধবানন্দজির চাইতে বরিষ্ঠ সন্ন্যাসী। তো তারপরে মাধবানন্দজি যখন গিয়ে পৌঁছেছেন, বসেছেন, তখন প্রেমেশানন্দজি দণ্ডবৎ প্রণাম করলেন। দণ্ডবৎ প্রণাম করে উনি যখন দাঁড়ালেন, মাধবানন্দজি বললেন, এটা কি হলো? অর্থাৎ আমি জুনিয়র, আপনি সিনিয়র, আপনি আমাকে দণ্ডবৎ প্রণাম করলেন। বলল, ঠাকুরের নতুন প্রতিমাকে আমি প্রণাম করলাম। বিশুদ্ধানন্দ রূপে যে প্রতিমা চলে গেছে, সেই প্রতিমাই পুনরাগত হয়েছে মাধবানন্দ রূপে। সেই প্রতিমাটি আর কিছু নয়, শ্রীরামকৃষ্ণের প্রতিমা। সেই নতুন প্রতিমাকে আমি প্রণাম করলাম। মজার কথা হচ্ছে, তখন মাধবানন্দজি ও প্রণাম করলেন প্রেমেশানন্দজিকে, বললেন, শ্রেষ্ঠ ভাতা পিতৃসম, শ্রেষ্ঠ ভাতা পিতৃসম। এই যে একটি দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি আমরা পাই স্বামীজির মঠ রুলসে। সেই জন্যই আমি বলছি, আপনারা বিশ্বাস করতে পারেন যদি বিশ্বাস করতে ইচ্ছে হয়, যে গুরু শক্তি ব্রহ্মানন্দজির মাধ্যমে গিয়েছে, সেই গুরু শক্তি আজ প্রবাহিত হচ্ছে স্বামী গৌতমানন্দজির মাধ্যমে। এবং একটা ঘটনা বলতে পারি। ঘটনাটি হচ্ছে, আপনারা শঙ্করানন্দজির কথা সবাই জানেন। আমি শঙ্করানন্দজির কথাই পড়লাম বিজ্ঞানানন্দজির সম্পর্কে। শঙ্করানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট। উনি থাকতেন ওই স্বামীজির পাশের যে ঘরটা, যেটা স্বামীজির লাইব্রেরি ছিল। পরবর্তী সময়ে নির্বাণানন্দজি মহারাজকে আমরা দেখেছি সেখানে থাকতে। ঠিক নির্বাণানন্দজি যেখানে সোফাতে বসতেন, সেখানেই শঙ্করানন্দজি সোফাতে বসতেন। তো একদিন সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, শঙ্করানন্দজি তন্ময় হয়ে বসে আছেন, ভাবছেন, আচ্ছা, সবাই বলে যিনি অধ্যক্ষ তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, তাহলে সেটা হতে পারে রাজা মহারাজ থেকে বিজ্ঞান মহারাজ পর্যন্ত হতে পারে। কিন্তু আমি একজন সাধারণ সন্ন্যাসী, আমি কি ঠাকুরের প্রতিনিধি হতে পেরেছি? তিনি দেখছেন ঠাকুরের মূর্তির বক্ষস্থল থেকে একটা নীলাভ জ্যোতি এসে তার বক্ষস্থল স্পর্শ করছে। ঠাকুর যেন বলছেন যে, তুই এটি কি করছিস, কেন তোর ভুল হচ্ছে? তো স্বাভাবিকভাবেই আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, অর্থাৎ বিজ্ঞানানন্দজির জীবনের শেষ ভাগে, তিনি তখন অবশ্যই প্রেসিডেন্ট। তার মাঝখানে দুটো ঘটনা আমি বলতে চাই, তাতে আপনারা বুঝতে পারবেন তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন কি ব্রহ্মজ্ঞ ছিলেন না। বিজ্ঞানানন্দজি মহারাজ রেঙ্গুনে যাবেন। রেঙ্গুনে যাবেন কারণ ওখানকার যে অধ্যক্ষ স্বামী পূর্ণানন্দজি, উনি ওকে আমন্ত্রণ জানিয়েছেন, উনি গ্রহণ করেছিলেন।
কিন্তু সেই সময় যাওয়া হয়নি। তো ঠাকুর একদিন স্বপ্নে এসে বললেন, যদি রেঙ্গুনে যেতে চাস তাহলে এবেলা চলে যা, এরপরে আর হবে না। তো ওর যে সেবক ছিল দিব্যাত্মানন্দ, সেবক সচিব, দিব্যাত্মানন্দজিকে উনি বললেন যে পূর্ণানন্দকে বলো আমি যাব ব্যবস্থা করতে। জাহাজে যাচ্ছেন, দিব্যাত্মানন্দজি সব ব্যবস্থা করে নিয়ে গেছেন। সেই হাঁটুর উপরে ধুতি, সেই আলখাল্লা। রেঙ্গুন একটু পাশ্চাত্য ভাব সম্পন্ন, উপজাতিদের দেশ, যাকে আজকাল আপনারা মায়ানমার বলেন, মায়ানমারের রাজধানী রেঙ্গুন, তখন ছিল বার্মা। তো সেখানে উনি যাচ্ছেন, কাছাকাছি চলে এসছেন রেঙ্গুনের। তখন পূর্ণানন্দজি একটা কেবল পাঠালেন ওকে। কেবলে কি লেখা আছে? লেখা আছে, রেঙ্গুনবাসী আপনাকে স্বাগত জানাচ্ছে, আপনার জন্য অপেক্ষমান। দিব্যাত্মানন্দজিকে ডেকে বলছে, রে দেখেছ পূর্ণানন্দের কি ক্ষমতা, এই জলের মধ্যে আমাকে খবর পাঠিয়ে দিলে, টেলিগ্রাম পাঠিয়ে দিলে, স্টারজিকে জল, কি ক্ষমতা ধরে পূর্ণানন্দ। সারাক্ষণ সে কথাই বললেন তিনি। তারপর খানিকক্ষণ পরে যখন কাছাকাছি পৌঁছেছেন, পূর্ণানন্দজি আরেকটি লঞ্চ নিয়ে মহারাজের লঞ্চে গেছেন। তো যেই গেছেন, তো পূর্ণানন্দজি জানেন, তো সেই জন্য ভালো ধুতি, পাঞ্জাবি, মোজা এগুলো নিয়ে গেছেন, জুতো। তো মহারাজ তো কোনোভাবেই পড়বেন না। তো পূর্ণানন্দজি খুব এদের বড়দের বশ করতে পারতেন, উনি বুঝিয়ে রাজি করিয়েছেন। তো মোজা টোজা সব পরিয়ে দিয়েছেন, কথাও বলছেন, কথার ইয়েতে অছিলায় তিনি মোজা জুতো সব কিছু পরিয়েছেন। যখন ঘাটে পৌঁছেছে, সেখানে সেই দিনে 10,000 লোক দাঁড়িয়ে আছে মহারাজকে অভ্যর্থনা করবার জন্য, স্বাগত জানাবার জন্য। মহারাজ বলছেন, না গো পূর্ণানন্দ, আমি নামবো না। বল, সে কি মহারাজ, এরা অপেক্ষা করছে আপনার জন্য, আপনি যদি না নামেন তাহলে কি হবে, এরা খুব খুব দুঃখিত হবে, আশাহত হবে। বলে, এত লোক, আমায় এরা বাঁচিয়ে রাখবে না, মেরে দেবে, আমাকে মেরে ফেলবে, আমি আর বেঁচে আসতে পারবো না, সে না, আমি আর নামছি না। পূর্ণানন্দজি অনেকক্ষণ ধরে বোঝালেন, মহারাজ এরা মারবে কেন, এরা আপনাকে মালা পরাতে এসছে, ফুলের মালা পরাতে এসছে, আপনার কোনো চিন্তা নেই, আমরা আছি তো, ও তুমি সাথে সাথে থাকবে তো? বলো, হ্যাঁ। দেখো বাবা, বিশ্বাস নেই। তারপরে উনি ধীরে ধীরে যাচ্ছেন, খুব সন্তর্পণে, এদিকে দেখছেন এদিকে দেখছেন। তো তখন পূর্ণানন্দজি ধীরে ধীরে নিয়ে গেলেন। মেয়র অফ রঙ্গিন থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত, সবাই খুব খুশি, মহারাজকে দেখেই খুশি। তারপর তিনি মানুষের ইয়ে থেকে বেরিয়ে, মানে বেষ্টনী থেকে বেরিয়ে, বলয় থেকে বেরিয়ে তিনি গাড়িতে গিয়ে উঠলেন, রেঙ্গুন আশ্রমে গিয়েছেন। তারপরে উনি পরের দিন গেলেন, ওই প্যাগোডা আছে রেঙ্গুনে, বিখ্যাত প্যাগোডা, বুদ্ধের, সায়িত বুদ্ধ, সেখানে পূর্ণানন্দজিকে নিয়ে গেলেন। যাওয়ার পরে উনি অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন, চুপচাপ আছেন, স্তব্ধ। পূর্ণানন্দজি সঙ্গে উনি ফিরে এলেন রেঙ্গুন আশ্রমে, এসে শুয়ে পড়লেন। তারপরে পূর্ণানন্দজি কে জিজ্ঞেস করলেন, মহারাজ একটা কথা বলবো, কথা জিজ্ঞেস করবো। বলো না।
আচ্ছা, আপনি এত স্তব্ধ হয়ে গেলেন, কি হয়েছিল? উনি বললেন, দেখলুম জীবন্ত বুদ্ধ শুয়ে রয়েছেন। জীবন্ত বুদ্ধ শুয়ে রয়েছেন। তো এই যে ঘটনাগুলো, এগুলো তো সবটাই হচ্ছে ব্রহ্মজ্ঞানের লক্ষণ। ব্রহ্মজ্ঞান হলে এরকম হয়। তা স্বাভাবিকভাবেই স্বামী বিজ্ঞানানন্দজি ব্রহ্মজ্ঞানী ছিলেন, এই সম্পর্কে কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু যেটা আমি বলতে চেয়েছিলাম, যে ব্রহ্মজ্ঞানীরও কিন্তু গ্রেডেশন থাকে। আমি ছাত্র, আমি ক্লাস 1-এ পড়লেও ছাত্র, আবার পিএইচডির ছাত্র হলেও ছাত্র, কিন্তু দুটোর মধ্যে ফারাক আছে। ঠিক তেমনি ব্রহ্মজ্ঞ পুরুষ বহু গ্রেডেশন হয়, সবার ব্রহ্মজ্ঞান একরকম নয়। স্বামী বিবেকানন্দের ব্রহ্মজ্ঞান শারদানন্দের ছিল না। শারদানন্দের ব্রহ্মজ্ঞান আবার হয়তো লাটু মহারাজের ছিল না। তো স্বাভাবিকভাবেই ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি ব্রহ্মবিদ আপনতি পরম। সে ক্লাস 1-এই পড়ুক আর পিএইচডি করুক, কিন্তু তিনি ছাত্র, তিনি জিজ্ঞাসু, এবং তিনি জ্ঞানের পথে হাঁটছেন, জ্ঞান মার্গে হাঁটছেন। আরেকটি ঘটনা আমি বলতে পারি বিজ্ঞানানন্দজি সম্পর্কে, যে নির্বাণানন্দজি মহারাজ তখন ভুবনেশ্বরের প্রধান। তো ওখানে মন্দিরের সংস্কার হয়েছে, ঠাকুরমা স্বামীজির নতুন ফটো বসানো হবে। তো এখনও আছে সেই নিয়ম যে আমাদের যিনি অধ্যক্ষ অথবা কোনো উপাধ্যক্ষ, তাদের দিয়ে সেই ফটো বসানো হয়, কনসিক্রেশন বলা হয় একে। তো বিজ্ঞানানন্দজি মহারাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞানানন্দজিকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনি এসে দয়া করে এই কাজটি করুন। বিজ্ঞানানন্দজি রাজি হলেন, কিন্তু তার কিছুদিন আগেই ওর ভয়ঙ্কর জ্বর হয়েছে, ভীষণ জ্বর। তো পোস্টকার্ডে লিখলেন মহারাজকে, নির্বাণানন্দজিকে, যে দেখো, তুমি বলেছিলে, আমিও যেতে রাজি হয়েছিলাম, কিন্তু আমার জ্বর হয়েছে, তাই বলে কাজ থেমে থাকবে না। তুমি আমার প্রতিনিধি হিসেবে এই কাজটি করবে। নির্বাণানন্দজি চিঠির উত্তরে বললেন যে আপনি যদি এই আদেশ করেন অবশ্যই করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটি হচ্ছে আপনাকে আসতে হবে। বলল ঠিক আছে। নির্বাণজি কাজটি করলেন। বিজ্ঞানানন্দজি যখন শরীর ঠিক হলো, বিজ্ঞানানন্দজি মহারাজ গেলেন ভুবনেশ্বরে। ঠাকুরঘরে গিয়ে উনি সমাধিস্থ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে সমাধি থেকে নেবে তিনি যখন ঘরে এলেন, তখন ধীরে ধীরে নির্বাণানন্দজি মহারাজ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলে, বলো। আপনি কি দেখলেন, কেন এরকম সমাধিস্থ হয়ে গেলেন? বলল, ঠাকুর বললেন তোমার ভক্তিতে প্রীত হয়ে তিনি এখানে আছেন। এটি ব্রহ্মজ্ঞানী ছাড়া আর কেউ বলতে পারে না। বিজ্ঞানানন্দজি ব্রহ্মজ্ঞানী ছিলেন। এবং তারপর আমরা কি দেখতে পাই? আপনারা সবাই জানেন যে বিজ্ঞানানন্দজির সবচাইতে বড় কাজ হচ্ছে বেলুড় মঠের মন্দির তৈরি এবং মন্দির এর কনসিক্রেশন, ডেডিকেশন। বিজ্ঞানানন্দজি যেদিন মন্দির এর উদ্ঘাটন করলেন, দাঁড়িয়ে আছেন, ঘরে গিয়ে বললেন, আমার কাজ শেষ, আমার শরীর আর বেশি দিন থাকবে না। দেখলুম সবাই এসেছিলেন।
তখন যারা সিনিয়র বরিষ্ঠ সন্ন্যাসী তারা জিজ্ঞেস করলেন, কাকে কাকে দেখলেন? স্বামীজি থেকে শুরু করে লাটু মহারাজ সবাই এসেছিলেন। দেখলুম দাঁড়িয়েছিলেন, ঠাকুর আছেন, মা আছেন। আমার কাজ সমাধা হলো, আমার শরীর আর বেশি দিন থাকবে না। এর কিছুদিন পরে বিজ্ঞানানন্দজির শরীর চলে যায়। তা বিজ্ঞানানন্দজি কে স্বামীজি আদর করে পেশন বলতেন এবং রাজা মহারাজ বলতেন পেশন গুপ্ত ব্রহ্মজ্ঞানী, বাইরে কোনো প্রকাশ নেই, কিন্তু তিনি ছিলেন একজন উচ্চ মার্গের ব্রহ্মজ্ঞানী। আমরা দেখতে পাই যে বিজ্ঞানানন্দজি তখন বাঁকিপুরে আছেন। ঠাকুরের মহাসমাধি হয়েছে 1886 খ্রিস্টাব্দের 15ই অগাস্ট, ইংলিশ মতে 16ই অগাস্ট। সেদিন তিনি দেখতে পাচ্ছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন, ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি। পরের দিনই খবর এলো যে ঠাকুরের মহাসমাধি হয়েছে। তারপরে আমরা দেখতে পাই উনি সেই সময়ে 60 টাকা করে পাঠাতেন বারানগর মঠে। যখন খোকা মহারাজের সঙ্গে দেখা হলো, উনি জানতেন না কিছু গুরু ভাইদের সম্পর্কে। খোকা মহারাজের সঙ্গে যখন দেখা হলো তখন 60 টাকা করে উনি প্রত্যেক মাসে তার বেতন থেকে পাঠাতেন। আমি আগেই বলেছি যে ঠাকুর বললেন যে সব ছেড়ে ছুড়ে দেবার সময় এসেছে, সব ছেড়ে সাধু হয়ে যা। এবং তারপর আমরা বিজ্ঞান মহারাজকে দেখতে পাই এক অদ্ভুত কাজ। এই যে পোস্তা, আপনারা বেলুড় মঠে গেলে গঙ্গার পোস্তা দেখতে পান, এই পোস্তার পিছনে পুরোধা হচ্ছেন বিজ্ঞান মহারাজ। দিনের পর দিন দাঁড়িয়ে উনি এই পোস্তা তৈরি করতেন। এবং স্বামীজি যখন মঠ বাড়ি তৈরি হলো, পুরনো মন্দির তৈরি হলো, পোস্তা তৈরি হলো, মঠে সব সাধুদের ডেকে স্বামীজির উপস্থিতিতে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল বিজ্ঞান মহারাজকে। বিজ্ঞান মহারাজ চলে গেলেন এলাহাবাদে। কারণ কি? বিজ্ঞান মহারাজ ছিলেন জাম্বুবানের অবতার। রামচন্দ্র রয়েছেন অযোধ্যায়, জাম্বুবান তো অনেক দূরে থাকতে পারেন না। রামচন্দ্র রয়েছেন অযোধ্যায়, জাম্বুবান কি অনেক দূরে থাকতে পারেন? তাই বিজ্ঞান মহারাজকে শত অনুরোধ উপরোধ সত্ত্বেও তিনি বেলুড় মঠে থাকতে চাইতেন না, তিনি এলাহাবাদে থাকতেন। আর ওই ফণি বলে একজন লোক ছিল, তার হাতেই রান্না করা খাবার খেতেন, তিনিই সব দেখাশোনা করতেন, কোনো সাধুকে উনি কোনো কিছু দিতেন না। বিজ্ঞান মহারাজের অদ্ভুত চরিত্র ছিল। একবার 3 জন গেছেন, 3 জনই প্রথিতযশা সন্ন্যাসী, স্বামী গম্ভীরানন্দজি, স্বামী জগদানন্দজি এবং স্বামী আত্মস্থানন্দজি। আত্মস্থানন্দজির গুরুও তিনি। তো খুব আশা নিয়ে গেছেন যে গুরুর কাছে 1-2 দিন থাকব, আনন্দে থাকব। গিয়ে প্রণাম করেছেন। তো উনি গম্ভীরানন্দজিকে জিজ্ঞেস করেছেন, কোথায় গিয়েছিলে, কোত্থেকে আসছো এখন? তো ওদের ইচ্ছে ছিল সবারই যে 1-2 দিন ওখানে থাকবেন। বলে হ্যাঁ, ঠিক সময়ে এসছো, এখনই একটা ট্রেন আছে, সেই ট্রেনে চলে যাও। তো উনি খেতেও দিলেন না, বসতেও দিলেন না, থাকতেও দিলেন না। এটি একটা অদ্ভুত ট্রেট বিজ্ঞানানন্দজির চরিত্রের, এবং এটা একটি ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। আমরা দেখতে পাই যে
একবার স্বামীজির ঘরে উনি যে স্বামীজির ঘরের যে মেঝে তাতে স্বামীজি গড়াগড়ি খাচ্ছেন আর অশ্রুপাত করছেন। স্বামীজি is sobbing and rolling down on the floor of his room. বিজ্ঞান মহারাজ পাশ দিয়ে যাচ্ছেন রাত্রিবেলায়, শুনলেন স্বামীজির ক্রন্দন, ভাবলেন স্বামীজি অসুস্থ হয়েছেন। বিজ্ঞান মহারাজ ঘরে গেলেন, ঘরে গিয়ে স্বামীজিকে জিজ্ঞেস করছেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ? স্বামীজি বলছেন, তখন অশ্রুপাত করছেন, না পেশন, এই মুহূর্তে কোনো একটা জায়গায় একটি বড় ভূমিকম্প হয়ে হাজার হাজার লোক মারা গেছে, তাদের কষ্ট আমার মনে প্রতিফলিত, সেই কষ্ট হৃদয় বিদারক। পরের দিন পত্রিকায় দেখা গেল সেই দ্বীপটি ছিল ক্রিট দ্বীপ, যেখানে প্রচুর লোক মারা গেল। একে বলে সিসমোগ্রাফিক মাইন্ড। স্বামী বিবেকানন্দের ছিল, ঠাকুরের অনেক সন্তানের ছিল, ঠাকুরের তো ছিলই। 1902 সালে আসুন, বিজ্ঞান মহারাজ তো তখন এলাহাবাদে। স্বামীজি বিজ্ঞান মহারাজকে ঠাট্টা করে বলতেন বিশপ অফ এলাহাবাদ। তো সে যাই হোক, তিনি জাম্বুবানের অবতার, এবং তিনি যখন পড়তেন, রামচরিত মানস পড়তেন, তিনি নিজে লিখেছেন, নিজে বলেছেন যে আমি রামজি, সীতামা, লক্ষণ সবাকে দেখতে পাই, তারা উপস্থিত হন। তিনি পবনপুত্রকেও দেখতে পান। সেই বিজ্ঞান মহারাজ ছিলেন, যেটা বলেছি, জাম্বুবানের অবতার। জাম্বুবান রামচন্দ্রের সাথী, সখা। সেই জাম্বুবান ছিলেন অমর, জাম্বুবান অমর ছিলেন। অমর ছিলেন পবনপুত্র, বলাই বাহুল্য তারা ছিলেন ব্রহ্মজ্ঞানী, খুব উচ্চমার্গের ব্রহ্মজ্ঞানী। এবং সেই জাম্বুবানের অবতারই ছিলেন বিজ্ঞান মহারাজ, যার জন্য উনি খুব বড় আলখাল্লা পরতেন, অনেকগুলো পকেট থাকতো, অনেক কিছু রাখতেন পকেটে। এলাহাবাদের রাস্তায় যখন হেঁটে যেতেন, তখন তরুণ ছেলেমেয়েরা, মেয়েরা নয়, তখনকার দিনে মেয়েরা বেশি বেরোতো না, মেয়েরা নয় ছেলেরা দেখে ওকে নিয়ে মজা করত। তখন বিজ্ঞান মহারাজ বলা, क्या बंदर है लेकिन राम जी का बंदर है। বিজ্ঞান মহারাজ জিনিস সম্পর্কে বলতেন, তোমরা আমাকে বান্দর ভাবছো, সত্যি সত্যি আমি বান্দর, কিন্তু আমি রামজির বান্দর। 1902 সাল এলো, 4 জুলাই স্বামীজি মহাসমাধিতে প্রবেশ করলেন। শরৎ মহারাজ লিখছেন, it is 9 and everything was over. It was 9 p.m. and everything was over. বিজ্ঞান মহারাজ এলাহাবাদে রয়েছেন। সেখানে তিনি স্বামীজির জ্যোতির্ময় মূর্তি দেখলেন। স্বামীজি সেই জ্যোতির্ময় মূর্তিতে ঠাকুরের কোলে বসে আছেন। এবং বিজ্ঞান মহারাজ যখনই মঠে আসতেন, অধিকাংশ সময়ে স্বামীজির অবর্তমানেও স্বামীজির ঘর থেকে তিনি একটি সার্চ লাইটের মতো আলো দেখতে পেতেন। স্বামীজির বিশেষ কৃপা, বিশেষ ভালোবাসার দ্যোতক। ত্রিবেণী মায়ের কথাই বলুন, ত্রিবেণী সঙ্গমে আপনারা যান, সেই ত্রিবেণী মায়ের, তিনি দেখেছেন ত্রিবেণী মাকে। বিজ্ঞান মহারাজকে দর্শন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই ষোড়শী বালিকা, 3টে বেণী, ত্রিবেণী।
আর শেষে আমরা বলবো, আপনারা যাকে চেনেন, সবাই চেনেন, তিনিও খুব মজাদার লোক ছিলেন, স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। আত্মস্থানন্দজির দর্শন হয়েছে মহাপুরুষ মহারাজকে। মহাপুরুষ মহারাজকে দর্শন হওয়ার পরেও তার মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা হলো না। খুব ইচ্ছে ছিল মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা হবে। তিনি কলকাতা স্টুডেন্টস হোমের ছাত্র ছিলেন, বেলঘরিয়া। নির্বেদানন্দজি ছিলেন সেখানকার সম্পাদক। তা মহাপুরুষ মহারাজের শরীর চলে গেল, আত্মস্থানজির দীক্ষা হলো না, কিন্তু মনে মনে তিনি মহাপুরুষ মহারাজকে গুরু হিসেবে বরণ করে নিয়েছেন, তার হৃদয়ে বসিয়েছেন। একদিন মঠ থেকে ফিরে এসে নির্বেদ মহারাজ বললেন, সত্যকৃষ্ট, তোমার কালকে দীক্ষা হবে বিজ্ঞান মহারাজের কাছে। মহারাজের মন মানছে না, তিনি ভয়ে বলতে পারছেন না বিজ্ঞান মহারাজকে, কিন্তু মন চাইছে না যে বিজ্ঞান মহারাজের কাছ থেকে দীক্ষা নেবেন। তিনি মনে মনে মহাপুরুষ মহারাজকে গুরু পদে বরণ করেছেন। কি করে তিনি মহাপুরুষ মহারাজকে, যে হৃদয়ে তিনি হৃদয়টি সঁপে দিয়েছেন মহাপুরুষ মহারাজের চরণে, সেই হৃদয়টি আবার বিজ্ঞান মহারাজের চরণে কি করে তিনি সঁপে দেবেন? রাত্রিবেলা ঘুম হচ্ছে না, ছটপট করছেন। খুব ভোরে দেখছেন সমস্ত ঘর আলোকিত, আলোয় আলো নয়। দেখছেন মহাপুরুষ মহারাজ, আবার বিজ্ঞান মহারাজ, বিজ্ঞান মহারাজ, মহাপুরুষ মহারাজ। পরের দিন সকালে নির্বেদ মহারাজকে গিয়ে বললেন তার স্বপ্নের কথা। নির্বেদ মহারাজ বললেন, আরে তুমি বোঝনি এটি, তুই বুঝিস নি। তোকে কৃপা করে মহাপুরুষ মহারাজ বুঝিয়ে দিলেন যে মহাপুরুষ মহারাজ যিনি, তিনি অধুনা বিজ্ঞান মহারাজ। আর এই জন্যই বলা হয় আমাদের গুরু, যারা সঙ্ঘের অধ্যক্ষ, যারা দীক্ষা দেন, যারা সন্ন্যাস দেন, যারা ব্রহ্মচর্য দেন, তারা বলে যান যে আমারও বর্তমানে যিনি সঙ্ঘের অধ্যক্ষ থাকবেন তিনিই তোমার গুরু, তার কাছে তুমি যাবে সমস্ত আধ্যাত্মিক সমস্যা নিয়ে। তাই ইদানিং মহাপুরুষ মহারাজই বিজ্ঞান মহারাজ রূপে এসছেন। নির্দ্বিধায় তিনি দীক্ষা নিলেন বিজ্ঞান মহারাজের কাছ থেকে, এবং বিজ্ঞান মহারাজের এটি অজানা ছিল না। তিনিও জেনেছিলেন এই ছেলেটি মহাপুরুষের কাছ থেকে দীক্ষা নিতে চেয়েছিল। বলেছিলেন, মহাপুরুষ আর আমি একই ঘরের একই মানুষ। তো স্বাভাবিকভাবে এই যে বিজ্ঞান মহারাজ, ব্রহ্মজ্ঞানী বিজ্ঞান মহারাজ, কিন্তু তার চাইতে আমার ভালো লাগে বলতে সাধারণ মানুষের বিজ্ঞান মহারাজ। তাই বিজ্ঞান মহারাজের কাছে আমরা প্রণতি জানাই। এবং আমি বলতে পারি যে ঘটনাক্রমে আমাদের আশিসবাবুর স্ত্রী, যিনি বিজ্ঞান মহারাজের ডাক্তি, তিনি, আমি যদি খুব ভুল না করি, আত্মস্থানন্দজির কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন, কৃপা পেয়েছিলেন। তাই এতক্ষণ ধরে আপনারা আমার কথাগুলো শুনলেন। আমি 1 ঘন্টা দেরিতে এসেছি, অবশ্যই আমার দোষ নয়, রাস্তাতে অনেক জ্যাম ছিল। কিন্তু তথাপি আপনারা চলে যেতেই পারতেন, অথবা বলতেই পারতেন যে আজকে আর আমরা শুনব না। বিশেষ করে কলকাতার রাস্তায় রাত 8টায় যাওয়া কী ধরনের ঝুঁকির ব্যাপার, সেটা আমিও জানি, আপনারাও সবাই জানেন। তথাপি আপনারা সমস্ত ঝুঁকি নিয়ে আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন। আপনাদের জন্য আমি প্রার্থনা করি বিজ্ঞান মহারাজের কাছে,
বিজ্ঞান মহারাজের আশিস শতধারায় আপনাদের সবার উপর বর্ষিত হোক। সবাই যেন বিজ্ঞান মহারাজের আশীর্বাদে পুষ্ট হয়ে ঠাকুরমা স্বামীজিকে পাথেয় করে জীবন পরিপূর্ণ করতে পারেন, সফল করতে পারেন। এই কথাগুলো বলে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এই আশ্রমের অধ্যক্ষ স্বামী সুবর্ণানন্দজিকে, যিনি এই সভার আয়োজন করেছেন এবং আমাকে এখানে আসবার অনুমতি দিয়ে কৃতার্থ করেছেন, কৃতজ্ঞ করেছেন। ধন্যবাদ। আমরা মহারাজকে আমাদের সকলের প্রণাম নিবেদন করি। এই ভাবগম্ভীর পরিবেশ তিনি সৃষ্টি করলেন, অনুচ্চ কণ্ঠে স্বভাবসিদ্ধ গাম্ভীর্য বজায় রেখে তিনি আজকে অপূর্ব ধর্ম প্রসঙ্গ করলেন, আমাদের হৃদয় মন ভরিয়ে দিয়েছেন। প্রণাম। জয় মা।